ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোদের মেন্টর সৈকত দাস, আর আজ তোদের রিকোয়েস্ট মতো চলে এসছে তোদের মাধ্যমিকের একটা ভিলেন চ্যাপ্টার ধাতুবিদ্যার ওয়ান শট রিভিশন। তোরা অনেকে আমাকে বলেছিস দাদা ধাতুবিদ্যা অনেকদিন আগে পড়েছি, ভুলে গেছি, প্রশ্নগুলো হচ্ছে না, তুমি একটুখানি সাহায্য করো। তো চলে এলো তাহলে সাহায্য। এবার তোদের কি কর্তব্য? ভিডিওটাকে লাইক করা, শেয়ার করা সবার সাথে। আমি যেন প্রত্যেকের স্ট্যাটাসের মধ্যে দেখতে পাই ভিডিওটা শেয়ার হয়ে গেছে, ঠিক আছে? আর যারা নতুন আমাকে দেখছিস চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিস, তার কারণ এই চ্যানেলটার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের A to Z প্রিপারেশন করানো হচ্ছে। তুই যদি আমার চ্যানেলে প্লেলিস্টটা একটু চেক করিস, তুই দেখবি 36 নম্বরের প্রিপারেশন সিরিজের অলরেডি প্রচুর ভিডিও আপলোড হয়ে গেছে। এবিটিএ, পরশোর, টার্গেট সব কিছু কিন্তু আমাদের রেডি হচ্ছে আস্তে আস্তে। 2 নম্বরের প্রিপারেশন সিরিজের আমাদের 18 নম্বর আর কি, তারও দেখবি অনেকগুলো ভিডিও অলরেডি আপলোডেড। সেগুলো দেখলে তোরা উত্তর লেখার কৌশল শিখতে পারবি, কিভাবে তোদেরকে অ্যাপ্রোচ করতে হয় সেগুলো শিখতে পারবি, অঙ্কগুলোও শিখতে পারবি, ঠিক আছে? তো আর বেশি কথা বাড়াচ্ছি না, তবে এইটুকু তোকে কথা দিতে পারি যে ইচ অ্যান্ড এভরি ছোট থেকে ছোট কনসেপ্ট আজকের ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার করেছি, এবং এগুলোকে যদি একবার তুই প্রথম থেকে শেষ অবধি দেখে নিস তো ধাতুবিদ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তুই এরপরে 3 প্রজন্মকে নিজে ধাতুবিদ্যা পড়িয়ে দিতে পারবি, কথা দিলাম আমি। ভিডিওটাকে পুরো দেখিস, কোন পার্টটা বেস্ট লাগলো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাস, তোদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষা আমি থাকবো। চলো, যেটা আমাদেরকে প্রথমেই শুরু করতে হবে সেটা হচ্ছে খনিজ আকরিক। মন দিয়ে সবাই শোন, তোরা প্রকৃতিতে যে সমস্ত ধাতুগুলোকে দেখতে পাস, সেটা আয়রন হতে পারে, জিঙ্ক হতে পারে, তামা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, সেই ধাতুগুলো তোর কি মনে হয় ওরকম ধাতুরূপেই প্রকৃতিতে চিরকাল ছিল? উত্তর হচ্ছে না। সেই ধাতুগুলো বিভিন্ন অশুদ্ধি বলতে পলি হতে পারে, বালি হতে পারে, কাদা হতে পারে, সেগুলোর সাথে মিশ্রিত অবস্থায় কখনো কখনো ভূগর্ভস্থ কোনো খনির মধ্যে, আবার কখনো কখনো ভূগর্ভের ওপরে মানে ভূপৃষ্ঠের মধ্যে অবস্থান করে। এই অশুদ্ধি মিশ্রিত ধাতুগুলোকেই কিন্তু আমরা নাম দিয়ে থাকি খনিজ। এখন বিষয়টা হচ্ছে, এইটা যেমন ধর তামার একটা খনিজ, তোর লক্ষ্যটা কি? এই খনিজের মধ্যে মিশে থাকা যে অশুদ্ধিগুলো আছে সেইগুলোকে দূর করে এই ধাতুটাকে নিষ্কাশন করা। তো বিষয়টা হচ্ছে, খনিজ থেকে ধাতু নিষ্কাশনের সময় তুই দুরকম কেস দেখতে পাবি। তুই দেখতে পাবি কিছু কিছু খনিজ আছে যেগুলো থেকে খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে ধাতু নিষ্কাশন করা গেল। আবার কিছু কিছু খনিজ আছে যেগুলো থেকে তুই খুব কম খরচে কম সময়ের মধ্যে ধাতু নিষ্কাশন করতেই পারলি না। যে সমস্ত খনিজ থেকে তুই সহজে ধাতুটাকে পেলি সেই খনিজগুলোকে আমরা বলে থাকি কি বল? আকরিক। তাহলে এখানটা আমি বললাম যে সমস্ত খনিজ থেকে, তার মানে তুই কি বুঝলি? আকরিকটাও ওয়ান টাইপ অফ কি খনিজ। আচ্ছা, যে সমস্ত খনিজ থেকে ধাতুটাকে পাওয়া গেল না তাদেরকে কি বলবো? সেগুলোকে তুমি নর্মাল খনিজ নামেই রেখে দাও। একদম ক্লিয়ার। এই ছিল খনিজ আকরিকের তফাৎ। এই খনিজ আকরিকের ডিফারেন্সটাকে পুরো লেখার মতো করে জানতে হলে যে কিভাবে লিখতে হয়, তোমাদেরকে আমার 2 নম্বরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। সেখানে আমি পুরো ইলাবোরেটলি বিষয়গুলোকে লেখা শিখিয়ে দিই, ঠিক আছে? এইবার চল এবার একটু দেখে নি পরেরটা কি বলেছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিকের জন্য। বলেছে সব খনিজ আকরিক, কিন্তু সব আকরিক খনিজ নয়। কিভাবে এক্সপ্লেন করব চলো দেখা যাক। প্রথমে তোকে খনিজের ডেফিনেশন দিতে হবে, তারপরে তোকে আকরিকের ডেফিনেশন দিতে হবে, তারপরে তোকে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝাতে হবে। এক্সাম্পলটা কি? ধর এই যে আয়রন জিনিসটা আছে, আয়রনের না 2 প্রকার তুই খনিজ দেখতে পাবি। একটা হচ্ছে তোর আয়রন পাইরাইটিস, FeS2। এই যে আয়রন পাইরাইটিসটা আছে সেটার মধ্যে কিন্তু তুই জানিস প্রচুর পরিমাণে আয়রন থাকে, কিন্তু এই আয়রন পাইরাইটিস থেকে তুই সহজে এবং কম খরচে আয়রন নিষ্কাশন করতে পারবি না। তাহলে আয়রন পাইরাইটিসটা আয়রনের খনিজ কিন্তু আকরিক নয়। ব্যাপারটা বুঝতে পারলাম। আবার তুই যদি আরেকটা খনিজের কথা বলিস, যেটা হচ্ছে রেড হেমাটাইট, Fe2O3, নামটা লিখে দিই, রেড হেমাটাইট। এই রেড হেমাটাইট থেকে দেখতে পাওয়া যায় যে তুমি খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে বিশুদ্ধ আয়রনকে নিষ্কাশন করে নিতে পারবে। তাহলে রেড হেমাটাইটটা আয়রনের খনিজও বটে, আবার আকরিকও বটে। ব্যাপারটা বুঝতে পারলে? একদম ক্লিয়ার, প্রত্যেকের ধারণা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট কথার মধ্যে যাই। বলেছে বিভিন্ন ধাতুর আকরিকের নাম এবং তাদের সংকেত কিন্তু পরীক্ষাতে খুব দিচ্ছে। তার জন্য তোদেরকে কি কি পড়তে হবে একটুখানি বলে রাখি, খেয়াল রাখিস। শুধুমাত্র আকরিকের নাম জানলে হবে না, এখনকার ডিমান্ড কিন্তু সংকেতের। একটুখানি ব্যাপারগুলো বলি। প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আয়রন। আয়রন থেকে যেটা যেটা পড়তে হয় তার মধ্যে প্রথমেই পড়ে রেড হেমাটাইট। রেড হেমাটাইটের পাশাপাশি কিন্তু দেখ আয়রন থেকে আবার এই কথাটা খেয়াল রাখিস, অনেক সময় মেনশন করে দেয় অক্সাইড রূপে লেখো, কার্বনেট রূপে লেখো, এই ধরনের কথাগুলো কিন্তু মেনশন করে। রেড হেমাটাইটের পাশাপাশি তুই আরেকটা পড়তে পারিস, সেটা হচ্ছে ম্যাগনেটাইট। আরেকটা পড়তে পারিস সেখান থেকে দেয়, সেটা হচ্ছে সিডেরাইট। আমি তো বলবো বইয়ে সব কটাই পড়ে রাখা, অবশ্যই কোনো রিস্ক নিবি না। মাধ্যমিক এখন খুব খুঁটিয়ে প্রশ্ন করছে। রেড হেমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3,
ম্যাগনেটাইট যদি তুই বলিস, এটা হচ্ছে এটা রাসায়নিক নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড, ঠিক আছে। ফেরোসোফেরিক অক্সাইড কেন বলা হয় এটাকে, কারণ এটা দুটো অক্সাইডের সমন্বয়ে গঠিত। একটাকে আমরা বলি ফেরাস অক্সাইড, একটাকে আমরা বলি ফেরিক অক্সাইড। এটা দুটোকে যোগ করে তৈরি হয় বলে এটাকে ফেরোসোফেরিক অক্সাইড বলা হয়ে থাকে। আরেকটা কথা শোন, সিডেরাইট যেটা আছে সেটা হচ্ছে একটা কার্বনের আকরিক, সেটা সংকেত হচ্ছে FeCO3। তো এরকম ভাবে কার্বনের আকরিক, অক্সাইড আকরিক তোকে আলাদা করেও জিজ্ঞাসা করতে পারে, আবার বলতেও পারে যে কোনো আকরিকের নাম লেখো। আবার যেমন ধর তুই যদি কপার একটুখানি খেয়াল করিস, তো কপারের তো বিভিন্ন ধরনের আছে। তুই কপারের কার্বনেট রূপে পেতে পারিস, অক্সাইড রূপে পেতে পারিস, সালফাইড রূপে পেতে পারিস। যেমন আমি যদি তোকে একটুখানি বলি যে কার্বনেট রূপের একটা এক্সাম্পল কি হবে, কার্বনেটের দেখ মেলাকাইট হতে পারে। এই সংকেতগুলো একটুখানি ঝামেলা, স্টিল একটুখানি দেখে রাখ। মেলাকাইটের যে সংকেতটা লেখা যায় সেটা হচ্ছে CuCO3 কমা দিয়ে লেখা যায় CuOH এর হোল টুয়াইস। এটা কিন্তু হচ্ছে দেখ মেলাকাইটের সংকেত। আরও আমি যদি একটু ছোট করে লিখি বিষয়গুলোকে, 1 মিনিট, এখান থেকে তুই আরও একটা এক্সাম্পল পেতে পারিস যেটা কিন্তু তোর অক্সাইড রূপের আকরিক। কপারের কিন্তু অক্সাইড রূপের আকরিকগুলোই বেশিরভাগ আসে। যেমন হতে পারে দেখ কিউপ্রাইট, কিউপ্রাইটের সংকেত কি Cu2O। আবার দেখ এখান থেকে দিতে পারে সালফাইড রূপের আকরিক। সালফাইড আকরিকও কিন্তু পরীক্ষাতে এসছে আগে। সালফাইড আকরিকের মধ্যে তুই কি কি লিখতে পারিস শোন, খুব 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 ইম্পর্টেন্ট, কপার গ্লান্স। এই কপার গ্লান্সকে কিন্তু আরেক ভাষায় বলা হয় চ্যালকোসাইট। এই যে চ্যালকোসাইট বা কপার গ্লান্স আছে, এর সংকেতটা কিন্তু মনে রাখাটা একটুখানি চাপের ব্যাপার। কারণটা কি, অনেক সময় গুলিয়ে যায় এই অক্সাইড কোনটা আর সালফাইড কোনটা। চ্যালকোসাইট মনে রাখবি একটা সালফাইড আকরিক, সেটা হচ্ছে Cu2S। আর কিউপ্রাইট মনে রাখবি একটা অক্সাইড আকরিক, সেটা কিন্তু হচ্ছে Cu2O। এই দুটো জিনিস কিন্তু খুব গোলায়, বারবার করে বলছি। আরেকটা দেখ আছে যেটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে কপার পাইরাইটিস। কপার পাইরাইটিস, ঠিক আছে। কপার পাইরাইটিসের সংকেত কি, কপার পাইরাইটিস হচ্ছে CuFeS2, ঠিক আছে। চলো, আশা করবো ক্লিয়ার আছে পুরো বিষয়টা। তাহলে এই ছিল দেখ কপার এবং আয়রন থেকে। আরো কয়েকটা তোদেরকে জানতে হবে। যেমন ধর আমি যদি তোকে বলি জিঙ্ক থেকে, তোরা বলবি স্যার কি করে মনে রেখেছেন। মনে রাখতে হয় এগুলো, আর এগুলো করতে করতে হয়ে যায়। মানে তুই যদি আমরা এখন 3টে চোখ বন্ধ করে দিস, 2টো চোখ বন্ধ করে দিস, তাহলে দেখবি আমি এইগুলো সব বলে দিতে পারবো। কারণ হচ্ছে কি, আমি এগুলোকে বারবার করে পড়ছি, বারবার করে অভ্যাস করছি, বারবার করে লোককে পড়াচ্ছি, সুতরাং আমার এগুলো হয়ে গেছে। তোরাও 2 দিন পর 3 দিন পর দেখবি ইজিলি লিখতে পারবি। দেখ জিঙ্ক কি, জিঙ্কে তুই যদি সালফাইড রূপে বলিস তাহলে লিখতে পারিস, আমি লিখতে পারি ZNS। ZNSটা কি ছিল বেশ, জিঙ্ক ব্লেন্ড ছিল, জিঙ্ক ব্লেন্ড। আর কি লিখতে পারিস তুই, কার্বনেট রূপে লিখতে পারিস। কার্বনেট রূপে কি ছিল, ক্যালামাইন। খুব দেয় পরীক্ষাতে, খুব দেয়। তুই যদি আমার 36 নম্বরের প্রিপারেশন সিরিজের ভিডিওগুলোকে দেখিস, শর্ট কোশ্চেন্সগুলোকে, তাহলে তুই দেখতে পাবি যে ওখানে কিন্তু বারবার করে ক্যালামাইনের প্রশ্ন দিয়েছে। ক্যালামাইন কি বল, জিঙ্ক কার্বনেট, ZnCO3। আরেকটা দেখ তুই দিতে পারিস যেটা, সেটা আরেকটা জিঙ্কাইড দিতে পারে। জিঙ্কাইড হচ্ছে অক্সাইড রূপের আকরিক, অক্সাইড রূপে জিঙ্কাইড। এই 3খানেই দেয় মূলত। জিঙ্কাইটের সংকেত হচ্ছে ZnO, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে ফ্র্যাঙ্কলিনাইট, ওটা পরীক্ষাতে অতটা আসে না। আরেকটা দেখ একটুখানি অ্যালুমিনিয়াম থেকেও দিতে পারে। অ্যালুমিনিয়ামের আকরিকের মধ্যে মোটামুটি দুটোই দেয়। একটা দেয় হচ্ছে তোর অক্সাইড রূপে, আর একটা দেয় তোর ফ্লুরাইড রূপে। সালফাইড রূপে একটা আকরিক আছে, আমি নামটা বলে দিচ্ছি, অ্যালুনাইট বলা হয় ওটাকে, কিন্তু ওটা পরীক্ষাতে অতটা দেয় না। এখানে অক্সাইড রূপের আকরিকগুলো খুব ইম্পর্টেন্ট, অনেক রকম করে প্রশ্ন দেয় অক্সাইড আকরিক থেকে। যেমন খুব এক্সাম্পল একটা আসে দেখবি পরীক্ষাতে, বক্সাইট। বক্সাইটের সংকেতটা কি, বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 ডট 2H2O। আরো একটা দিতে পারে, সেটা হচ্ছে গিপসাইট। এগুলোই পড়ে যাবি কিন্তু পরীক্ষাতে। গিপসাইটের সংকেত কি, Al2O3 ডট 3H2O। আচ্ছা, এখান থেকে ফ্লুরাইড রূপে যেটা দিতে পারে সেটা তো পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, এবং তুই দেখবি এটাকে তুই অন্য জায়গাতেও পড়েছিস, যখন তুই তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টারটা পড়েছিস সেখানেও পড়েছিস। এর নামটা কি, এর নামটা হচ্ছে ক্রায়োলাইট। ক্রায়োলাইটের সংকেত কি হতে পারে, সংকেতটা দেখে নাও একটুখানি, AlF3 3NAF, ঠিক আছে। চলো, তাহলে মোটামুটি যে কটা জিনিস পরীক্ষাতে আসে আমি কিন্তু সব কটাই লিখে দিলাম এখানে। ওকে, আশা করছি এই আকরিক ফাকরিক নিয়ে আর কারোর কোনো জিজ্ঞাসা থাকবে না যে স্যার কি কি আকরিক পড়তে হবে, দাদা এই আকরিক পারছি না, ওই আকরিক পারছি না। আমি সব কটা আকরিকই কিন্তু তোদের সামনে লিখে দিলাম, কোনো চার্ট দিয়ে দিইনি, নিজে হাতে লিখেছি। চলো নেক্সট এবার একটুখানি দেখা যাক খনিজ মল বিষয়টা কি। দেখো এই মল মানে কি, কিছু বজ্র পদার্থ। সেমনি আকরিক যেটা থাকে না,
ওই আকরিকের মধ্যে দুটো জায়গা থাকে, একটা হচ্ছে মূল ধাতব অংশ, মানে যেই জায়গাটা আমরা নিষ্কাশন করব, আর এর সাথেই মিশ্রিত অবস্থায় থাকে কিছু অশুদ্ধি। ওই অশুদ্ধিগুলোকেই বলা হয় খনিজ মল। তাহলে তোমাকে যদি এক কথায় জিজ্ঞাসা করা হয় যে খনিজ মল ব্যাপারটা কি, একটুখানি বুঝিয়ে বলো, তুমি সিম্পলি বলবে যে আকরিকের মধ্যে মূল ধাতব অংশ বাদে আর যে অশুদ্ধি মিশে থাকে সেগুলোকেই বলা হয় খনিজ মল। একদম ক্লিয়ার আছে? এইবার একটা কথা শোন, বিগালক মানেটা কি? বিগালক জিনিসটা কিন্তু ক্লাস 12 থেকে আমদানি করা হয়েছে। এই বিগালক জিনিসটা হচ্ছে কি হয় না, আমরা আকরিকের মধ্যে থেকে এই খনিজ মলটাকে দূর করতে চাই। তো খনিজ মল দূর করার জন্য আকরিকের মধ্যে যে বিষয়টা মেশানো হয়, যে পদার্থটা মেশানো হয়, তাকে বলা হয় বিগালক। বিগালক কি করে জানিস তো? বিগালক খনিজ মলের সাথে বিক্রিয়া করে এবং একটা পদার্থ তৈরি করে যেটাকে আমরা বলি ধাতুমল। এখন বিষয়টা হচ্ছে বিগালক যখন খনিজ মলের সাথে বিক্রিয়া করে ধাতুমল তৈরি করে, ধাতুমলটাকে তুই খুব সহজে দূর করে দিতে পারবি। এবার তাহলে যদি তুই ধাতুমল দূর করে দিস, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে খনিজ মল দূর হয়ে গেল, আর খনিজ মল দূর হয়ে গেল মানে তুই আকরিকের মধ্যে এবার কি পেয়ে গেলি? মূল ধাতব অংশটাকে পেয়ে গেলি, যার ফলে নিষ্কাশন করতে সুবিধা হবে। এবার এমনি কয়েকটা এক্সাম্পল যদি তোকে দিয়ে দিই, তাহলে বিগালকের কয়েকটা এক্সাম্পল মনে রাখ। বিগালকের দুই প্রকার বিগালক হয় অ্যাকচুয়ালি, একটা হতে পারে আম্লিক বিগালক, আর একটা হতে পারে ক্ষারীয় বিগালক। আম্লিক বিগালকের যে এক্সাম্পল তুই দিতে পারিস, আম্লিক বিগালকের মধ্যে দেখ অনেক ধরনের এক্সাম্পল হতে পারে, কিন্তু বোরাক্স বলে একটা পদার্থ, এটা তোদের এখন নেই। যখন 11-এ কেমিস্ট্রি পড়াতে শুরু করবো, 11 কিন্তু মার্চ মাসের শেষ থেকে শুরু করবো, যারা কেমিস্ট্রি নিবি তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারিস। দেখ আম্লিক বিগালকের তুই একটা ছোট্ট এক্সাম্পল মনে রাখ, সিলিকা। এছাড়াও কিন্তু বললাম একটা হয়, সেটা হচ্ছে বোরাক্স। বোরাক্সের সংকেতটা লিখে দিচ্ছি, কিন্তু এখনই তোদেরকে মনে রাখার কোনো প্রয়োজন নেই, এটা 11 ওটা শিখে যাবি। Na2B4O7.10H2, ঠিক আছে? এটাকে বোরাক্স বলে, আর এটাকে তো সবাই জানিস, এটাকে সিলিকা বলে। আচ্ছা, ক্ষারকীয় বিগালকের সংকেত কি হতে পারে? একটা উদাহরণ কি হতে পারে? উদাহরণ ধর, তুই কি দিতে পারিস? ক্যালসিয়াম অক্সাইড দিয়ে এটা একটা ক্ষারীয় বিগালক হয়ে যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে এই তো বিগালকগুলো তো বললাম, এগুলোর ইউজ কোথায় কোথায় হয় চল একটুখানি বলি। দেখ, দুটো এক্সাম্পল মনে রাখবি। একটা হচ্ছে লোহা নিষ্কাশন। খেয়াল রাখ, লোহা নিষ্কাশনের সময় যে আকরিকটা ইউজ করা হয়, সেই আকরিকের মধ্যে খনিজ মল রূপে কে থাকে? খনিজ মল রূপে থাকে লোহার মধ্যে সিলিকা, SiO2। এখন বিষয়টা হচ্ছে তুই দেখে বুঝতে পারছিস যে লোহার মধ্যে যে খনিজ মলটা আছে, সেই খনিজ মলটা হচ্ছে একটা আম্লিক খনিজ মল। বলো হ্যাঁ, একদম। এই যে আম্লিক অক্সাইড বা একটা আম্লিক খনিজ মলকে যদি তোকে দূর করতে হয়, তাহলে তোকে একটা ক্ষারকীয় বিগালক মেশাতে হবে। তাহলে ক্ষারকীয় বিগালক কি আছে বল? ক্যালসিয়াম অক্সাইড। এরা দুজনে যখন বিক্রিয়া করে তখন তৈরি করে CaSiO3। এই যে দেখ ক্যালসিয়াম সিলিকেট যেটা আছে সেইটাই হচ্ছে ধাতুমল। এখন তুই বুঝতে পারছিস অ্যাসিড আর ক্ষারের মধ্যে বিক্রিয়া হচ্ছে, তাহলে ধাতুমলের প্রকৃতিটা কি হয়? ধাতুমল কিন্তু একটা লবণ হয়। এই কনসেপ্টসগুলো কিন্তু মাধ্যমিক চাইছে এখন, খুব দরকার এগুলো। এইবার একটা কথা শোনো, ধরো আমি তোমাকে আরও একটা এক্সাম্পল দিই, এই দুটো এক্সাম্পল পড়ে যাবি, মাধ্যমিকের মধ্যেই আসবে যদি দেয় এটা। আরেকটা দিতে পারে, দেখ তামা নিষ্কাশন। এই যে তামা নিষ্কাশন আছে, তামা নিষ্কাশনের সময় যে খনিজ মলটা থাকে, সেই খনিজ মলটা হচ্ছে FeO। এই FeO যেটা, সেটা কিন্তু একটা ক্ষারকীয় অক্সাইড, একটা ক্ষার। এখন বিষয়টা হচ্ছে এই যে ক্ষারীয় অক্সাইডটাকে যদি তোকে দূর করতে হয়, তাহলে তার মধ্যে তোকে একটা আম্লিক বিগালক মেশাতে হবে। আম্লিক বিগালকটাকে SiO2। তাহলে তুই দেখতে পাবি এই দুজনেও আবার বিক্রিয়া করে খুব সহজে লবণ ধাতুমল রূপে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, চলো মোটামুটি যেটা বলার দরকার ছিল বলে দিয়েছি। নেক্সট এবার দেখ ধাতুমল সম্পর্কিত ধারণা চেয়েছে। ধাতুমল তোরা অলরেডি জানিস, শুধু খেয়াল রাখিস ধাতুমলের সাথে তোকে খনিজ মলের পার্থক্য চায়। সেখানে তুই একটাই কথা বলতে পারবি যে খনিজ মল কিন্তু আম্লিক এবং ক্ষারীয় দুই প্রকারই হতে পারে, কিন্তু ধাতুমল কিন্তু সর্বদা একটা লবণ হয়। এই কথাটাকে সর্বদা খেয়াল রাখবে। আর খনিজ মলের ডেফিনেশনটা দিয়ে দেবে যে খনিজ মলটা কি, আর বলে দেবে ধাতুমলটা কি। ধাতুমল হচ্ছে খনিজ মলের সাথে বিগালকের মিশ্রণে তৈরি হওয়া একটি পদার্থ। ঠিক আছে, চল, এই ছিল মোটামুটি ধারণা, সবকিছুই শিখিয়ে দিলাম। এবার দেখ একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু মানে কি? সংকর ধাতু হতে পারে দেখ ধাতুর সাথে ধাতুর মিশ্রণ, হতে পারে দেখ ধাতুর সাথে অধাতুর মিশ্রণ। সোজা কথায় কি? সোজা কথায় ধাতু ধাতু বা ধাতু অধাতু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন প্রকারের পদার্থ তৈরি করে, যেটাকেই আমরা বলে থাকি সংকর ধাতু। এখন ব্যাপারটা হচ্ছে ধাতু ব্যবহারের তুলনায় সংকর ধাতুর ব্যবহার কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কারণটা কি? এক নম্বর হচ্ছে কাঠিন্য,
এগুলোকেও দেখ আমি 2 মার্কসের প্রশ্ন ডিসকাশনের সময় তোদেরকে শিখিয়েছি। যারা জানিস না, আমার চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি অজৈব রসায়নের অ্যামোনিয়া পার্ট, জৈব রসায়ন, চলতড়িতের ওয়ান শট রিভিশন চলেই এসছে। এটা 4 নম্বর ওয়ান শট ধাতুবিদ্যার আসছে। এরপরে কি আসবে, আলোর একটা আমি অলরেডি ভিডিও করে রেখে দিয়েছি, ওটাকে দেবো কিছুদিনের মধ্যেই। অঙ্কের, আলোর অঙ্কের আর আলোর থিওরি, মানে থিওরি বলবো না, প্রমাণ সবকটা, ওর একটা ভিডিও করা আছে। চলতড়িতের অঙ্কের একটা ভিডিও আমি করছি। আর তার পাশাপাশি আমি H2S এর একটা পার্ট দেবো। অনেকে বলছি যে আমাকে H2S দিতে, বেশিক্ষণ লাগবে না, H2S 20-25 মিনিটের একটা ভিডিও হয়তো দিতে হবে, সেটা দিয়ে দেবো। আর কি দেবো, পর্যায় সারণী দেওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হতে পারে। দেখ, প্রথম হচ্ছে কি বললাম, সংকর ধাতু ব্যবহারের প্রথম কারণ হচ্ছে কাঠিন্য। কেন? কারণ বলছে বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু অনেক বেশি কঠিন হয়। তোকে যদি একটা এক্সাম্পল দিই, তাহলে তুই বলতে পারিস তামার একটা সংকর ধাতু আছে, সেই সংকর ধাতুটার নাম কি বলতো? নাম হচ্ছে পিতল। অনেকে পেতলও বলে থাকে। এই যে পিতল জিনিসটা আছে, সেটা কিন্তু তামার তুলনায় অনেক বেশি শক্ত, তাহলে সেটাকে ব্যবহার করাটা অনেক বেশি সহজ। 2 নম্বর দেখো যেটা হতে পারে, সেটা হচ্ছে ক্ষয়রোধী ক্ষমতা। খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা। এই যে ক্ষয়রোধী ক্ষমতার জন্যই কিন্তু বেশিরভাগ সংকর ধাতু তৈরি করা হয়। তুই যদি একটু খেয়াল করিস যে সংকর ধাতুগুলো কিন্তু বায়ুতে অক্সিজেন বা জলীয় বাষ্পের উপস্থিতিতে অতটা বেশি ক্ষয়প্রাপ্ত হয় না। তার একটা এক্সাম্পল কি, ধর তুই আয়রন নিলি, আয়রনকে তুই খোলা বাতাসের মধ্যে রেখে দে কিছুদিন, মরচে পড়ে যাবে। কিন্তু এই আয়রনেরই একটা সংকর ধাতু, নাম কি? স্টেনলেস স্টিল। এই স্টেনলেস স্টিলকে তুই যতই বায়ুতে রেখে দে, তার মধ্যে কিন্তু কোনো রকম মরচে পড়বে না। তাহলে ক্ষয়রোধী ক্ষমতাও কিন্তু সংকর ধাতুর বেশি। আরো একটা পয়েন্ট দেখ আমি এখান থেকে বলতে পারি, সেটা হচ্ছে ঔজ্জ্বল্য। উজ্জ্বলের বিষয়টা কি, অনেক সময় ধাতুগুলো দেখবি আনরোম্যান্টিক টাইপের হয়, ধাতুগুলো খুব কম উজ্জ্বল হয়, কিন্তু সেই ধাতুর যে সংকর ধাতু, একটা স্টেনলেস স্টিলেরই এক্সাম্পল নে না, আয়রন কি একদম মানে দেখতে ভালো? আয়রনকে একদম না, কিন্তু যে স্টেনলেস স্টিলটা তৈরি হয় একদম চকচকে ঝকঝকে দেখতে হয়, তাই না? ওই জন্যই ঔজ্জ্বল্যের বৃদ্ধির জন্য কিন্তু ব্যবহার করা হয়। কোনো কোনো সময় দেখবি তাপ এবং তড়িৎ পরিবহনের ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য করা হয়। যাক, সেগুলো অনেক কিছু বলা যায়, এখন 3টে পয়েন্ট মনে রাখ। নেক্সট দেখ, এই সংকর ধাতুর কিন্তু লিস্টটা তোকে ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে স্টেনলেস স্টিল, বিশেষ করে এর মধ্যে কি কি পদার্থ থাকে এবং কত কত পার্সেন্টেজে থাকে সেইগুলোকেও মনে রাখতে হবে। স্টেনলেস স্টিল ইনভার, কাঁসা, পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, ইলেকট্রন পর্যন্ত পরীক্ষাতে দেয়। অনেকে ভাবে ইলেকট্রনটা আবার কি ধরনের জিনিস। ভাই, ইলেকট্রন একটা সংকর ধাতু, মনে রাখতে হবে এগুলো। সব কিছু দেয় এগুলো, বিশ্বাস কর, তুই এই লিস্টটাকে একটা জিনিসও তুই বাদ দিতে পারবি না। ডুরালুমিন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস দেয় মাঝে মধ্যে, এখান থেকে কয়েকটা প্রশ্ন বলি। এখান থেকে একটা জিনিস দিতে পারে, ধরো বললো জার্মান সিলভার, প্রশ্ন করবে জার্মান সিলভারের মধ্যে কত শতাংশ সিলভার থাকে? উত্তর হচ্ছে 0%। নামটা জার্মান সিলভার, কিন্তু অ্যাকচুয়ালি সিলভার থাকে 0%। হয়েছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন দেয় অনেক সময়, যে 4টি ধাতু দ্বারা প্রস্তুত, 4টি ধাতু বা অধাতু এর মিশ্রণে সমন্বয়ে গঠিত একটা সংকর ধাতুর এক্সাম্পল দাও। মাথায় রাখবে, এমনি দুটো এক্সাম্পল খেয়াল রেখো। একটা কিন্তু হচ্ছে ডুরালুমিন, যেটার সংযুক্তি তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, এই যে ডুরালুমিন। আরেকটা কিন্তু আছে, সেটার নাম হচ্ছে অ্যালনিকো। এই যে অ্যালনিকো জিনিসটা আছে, সেটার নামের মধ্যেই দেখ এর সংযুক্তি আছে। অ্যাল ফর অ্যালুমিনিয়াম, নি ফর নিকেল, কো ফর কোবাল্ট, আর একটা এক্সট্রা করে মনে রাখতে হয়, সেটা হচ্ছে আয়রন। এই আয়রন, অ্যালুমিনিয়াম, নিকেল এবং কোবাল্টের একটা সংকর ধাতুর নামই কিন্তু হচ্ছে অ্যালনিকো। আশা করছি প্রত্যেকটা বিষয় তোদের মাথার মধ্যে ঢুকছে। যদি ভিডিওটা এখনো পর্যন্ত তোদের ভালো লেগে থাকে, তো অবশ্যই 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 ভিডিওটাকে একটুখানি লাইক করে দে, কারণ তোদের এই লাইক এবং শেয়ারগুলোর ওপরই কিন্তু ভিডিও, আর আমার কিছু তেমন ডিমান্ড থাকে না। এবার পার্সেন্টেজগুলো একটুখানি যদি বলি, আয়রন থাকে মোটামুটি 60%, মনে রাখতে হবে ভাই এগুলো। অ্যালুমিনিয়াম থাকে 12%, নিকেল যদি আমি বলি, নিকেল থাকে প্রায় 20%, আর কোবাল্ট থাকে ধরে রাখ 8% মতো। এই হচ্ছে অ্যালনিকোর সংযুক্তি, ঠিক আছে? আরেকটা দেখ প্রশ্ন দিতে পারে কখনো কখনো, এই যে কাঁসা আর পিতল দিয়ে, কাঁসা আর পিতল মনে রাখার টেকনিক শেখাই, শোন। কাঁসা আর পিতল দুজনের মধ্যেই যে ধাতুটা কমন, সেটা হচ্ছে কপার। কপার থাকবেই। দেখ, ক ফর কপার আর স
ফর এসেন, এসেন মানে হচ্ছে স্ট্যানাস বা টিন, তাহলে যদি এখানটা এসেন হয়ে যায় তাহলে পিতলের মধ্যে থাকবে জিঙ্ক, সবসময় মনে রাখবি কথাটা, ঠিক আছে? এইটুকু যদি তুই মনে রাখতে পারিস যথেষ্ট। এখানে ধর তুই যদি পার্সেন্টেজগুলো দেখিস তাহলে তোকে দেখতে পাবি এখানে 80% 20%, এখানে দেখ কপার 60-80, জিঙ্ক 40-20 ওরকমের একটা রেশিওতে থাকে, ঠিক আছে? মোটামুটি কমপ্লিট আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। শঙ্কর ধাতুর জায়গাটাও তাহলে বলে দিয়েছি। এইবার একটা কথা বলি, আরেকটা জিনিস দেয় বিভিন্ন ধাতু, তাদের শঙ্কর ধাতু, এগুলো সব কমপ্লিট আছে। অ্যামালগাম, অ্যামালগাম জিনিসটা কি মাথায় রাখবি, অ্যামালগামও কিন্তু একটা শঙ্কর ধাতু, যার একটি উপাদান পারদ। এই জন্য অ্যামালগামকে অনেক সময় পারদ শঙ্কর বলা হয়ে থাকে, মানে যে কোনো ধাতুর সাথে পারদের মিশ্রণ ঘটিয়ে যে ধরনের শঙ্কর ধাতু প্রস্তুত করা হয় তাদেরকে অ্যামালগাম বলা হয়। এর এক্সাম্পল, এর ব্যবহার প্রচুর করিয়েছি 2 মার্কসে, ওয়ান শট বলে একবার লিখে দিচ্ছি কিন্তু। 1 নম্বর দেখ যেটাকে তুই লিখতে পারিস সেটা হচ্ছে সিলভার অ্যামালগাম। এই যে সিলভার অ্যামালগাম আছে সেটা কিন্তু দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, দেখবে অনেকে দাঁতের মধ্যে সিলভার সিলভার ব্যাপার স্যাপার থাকে, তো দাঁতের চিকিৎসার মধ্যে ব্যবহার করা হয়। 2 নম্বর দেখো যেটা তুমি বলতে পারো সেটা হচ্ছে টিন অ্যামালগাম। এই যে SnHg সেটা কিন্তু আয়না প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 3 নম্বর দেখো তুমি যদি একটুখানি খেয়াল করো, জিঙ্কের একটা অ্যামালগাম হয়, ZnHg হয়। এই যে জিঙ্কের অ্যামালগাম যেটা হয় সেটা কিসের ব্যবহার করা হয়, তড়িৎদ্বার তৈরিতে ব্যবহার করা হয়। হয়েছে? চলো, মোটামুটি যা ছিল বলে দিয়েছি। নেক্সট, এইবার দেখ, এইবার যেইটার জন্য তোরা মেনলি এসছিস, ধাতু নিষ্কাশন। এই ধাতু নিষ্কাশন এবং তার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা ডিসকাস করব। ব্যাপারটা হচ্ছে ধাতু নিষ্কাশন বলার পূর্বে তোকে একটা শ্রেণী বলাটা আমার খুব দরকার। এই শ্রেণীটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। একটুখানি নজর দিলে দেখতে পাবি তড়িৎ রাসায়নিক শ্রেণী অ্যাকচুয়ালি আমরা কাউন্ট করি কিভাবে জানিস তো, বা দেখি কিভাবে জানিস তো, নিচ থেকে ওপরের দিকে এইরকম ভাবে আমরা দেখি, এবং যত আমরা নিচ থেকে ওপরের দিকে উঠি তত 3-4টে জিনিস আমাদেরকে মনে রাখতে হয়। 1 নম্বর, নিচ থেকে যত ওপরের দিকে উঠবো ধাতুগুলির তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকে, তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকে। 2 নম্বর যে জিনিসটা তোকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখ একটা ধাতুর তড়িৎ ধনাত্মকতা বেড়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে দেখ এই যে সোডিয়াম আছে বা এই যে পটাশিয়াম আছে সেটা Na+ রূপে এবং K+ রূপে থাকতে চাইছে, এইটাকেই তো ধনাত্মকতা বলা হয়ে থাকে রে। তার মানে এ যদি Na+ হতে চায় তার মানে ও ইলেকট্রন ছাড়তে চাইছে, তার মানে আমি বলতে পারি ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে, ঠিক আছে? 3 নম্বর দেখ আমি বলতে পারি কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে তার মানে তার নিজের কি হচ্ছে, তুই বলবি তার নিজের জারণ হচ্ছে, তার মানে সে অন্যকে কি করতে চাইছে, সে অন্যকে বিজারিত করতে চাইছে, তার মানে অন্যকে বিজারিত করার প্রবণতা বাড়তে থাকে। ব্যাপারটা বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা দেখ তোকে যদি আমি বলি 4 নাম্বার, সেটা হচ্ছে সক্রিয়তা বাড়তে থাকে। ক্লিয়ার আছে? এই 4খানা পয়েন্ট যদি তুই মোটামুটি একটুখানি মনে রাখতে পারিস তাহলে সক্রিয়তা শ্রেণীতে তোর আর কোনো দিন কোনো রকম সমস্যা হবে না। এখন বিষয়টা হচ্ছে সক্রিয়তা শ্রেণী থেকে আরও এক ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। এখন ধর তোকে একটা MCQ দিল, এখান থেকে একটা এই জায়গাটা থেকে একটা MCQ তোকে আমি বলছি, এই যে অন্যকে বিজারিত করার প্রবণতা বাড়ে না, এর মানে কি রে? এইটাকে তোকে MCQতে কিরকম ভাবে দেবে জানিস? বিজারণ ধর্ম বাড়তে থাকে। তোকে বলবে বিজারণ ধর্মের কি পরিবর্তন হয় সক্রিয়তা শ্রেণীর ওপরের দিকে গেলে, তাহলে তুই বুঝতেই পারছিস বিজারণ ধর্মটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, কমপ্লিট আছে। নেক্সট এবার একটু দেখি এখান থেকে কি ধরনের প্রশ্ন দিতে পারে সক্রিয়তা শ্রেণী থেকে। ইটসেলফ সক্রিয়তা শ্রেণী জিনিসটা কি সেটা দিতে পারে। সক্রিয়তা শ্রেণীর সব থেকে ওপরে অবস্থানকারী ধাতু, সব থেকে নিচে অবস্থানকারী ধাতু দিতে পারে। সক্রিয়তা শ্রেণী থেকে আর একটা প্রশ্ন দিতে পারে যে এখানে অবস্থানকারী একটা অধাতুর নাম লেখো, অধাতুটাকে হাইড্রোজেন। এইটার রেসপেক্টেই কিন্তু সমস্ত কিছুকে মাপা হয়ে থাকে, দ্যাটস ওয়াই এই অধাতুটা কিন্তু অবশ্যই তোকে রাখতে হবে। ঠিক আছে, এই দেখ মোটামুটি প্রশ্ন থাকে। ঠিক আছে, দেখা যাক এবার এখান থেকে কি রিলেটেড আরেকটা প্রশ্ন দেয়। এইটাকে এক্সপ্লেন করার জন্য আমি দেখবি আমার 2 মার্কসের ভিডিওর মধ্যেও বলেছিলাম যে এইটা হচ্ছে সমাজের একটা মানে মানে খুব খুব করুণ একটা চিত্রের নিদর্শন, বাস্তব চিত্রের নিদর্শন। বিষয়টা একটুখানি মন দিয়ে শোন। এই আমি ধর এই জায়গাটাতে একটুখানি জায়গাটা ক্লিন করছি, হ্যাঁ, এই জায়গাটাতেই বুঝিয়ে দেওয়া যাবে জিনিসটা। আমি অলরেডি 2 মার্কসের মধ্যে বুঝিয়ে রেখেছি, বাট স্টিল বলছি। ধর একটা যৌগ, এই যে কপারের একটা যৌগ আছে, আমি বললাম কপারের যৌগটা হচ্ছে কপার সালফেট।
এই কপার সালফেটের মধ্যে ধর আমি এমন একটা ধাতু মিশিয়ে দিলাম যে ধাতুটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের থেকে উঁচুতে আছে। মানে কি মিশিয়ে দিলাম বল? আয়রন মিশিয়ে দিলাম। তুই জিঙ্ক মেশালেও হতো, তুই অ্যালুমিনিয়াম মেশালেও হতো, আমি আয়রন মিশিয়ে দিলাম, আমার আয়রনকে খুব পছন্দ। এখন তুই এইটা তো বুঝতে পেরেছিস অন্তত যে এই যে কপার, সে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আয়রনের থেকে নিচে অবস্থান করছে। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা হচ্ছে টাকা পয়সার একটা শ্রেণী। তুই যত তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে উঠছি, তড়িৎ ধনাত্মকতা বাড়ছে না রে, টাকা বাড়ছে, ইগো বাড়ছে। তাহলে আমাকে একটা কথা বল, কার টাকা বেশি, আয়রন না কপার? তুই বলবি আয়রনের টাকা বেশি, কারণ আয়রন উঁচুতে অবস্থান করছে। তাহলে বিষয়টা হচ্ছে কপার সুখ মানে সুখে সংসার করছিল কার সাথে? SO4 2- এর সাথে। দেখ এখানে আসলে কি আছে, এখানে আসলে Cu2+ আছে আর SO4 2- আছে। বিষয়টা হচ্ছে এই যখনই SO4 2- আয়রনকে দেখলো, সে দেখছে কপারের সাথে থেকে কি লাভ, বেটা গরিব মানুষ, আমি তো এখন আয়রনকে দেখতে পেয়েছি, আয়রনের সাথে গিয়ে থাকি। কি হয় জানিস, এই আয়রন কপার সালফেটের মধ্যিকার সুন্দর যে বন্ধন থাকে সেই বন্ধনটাকে ভেঙে SO4 2- নিয়ে বেরিয়ে যায় এবং তৈরি হয়ে যায় দেখ FeSO4। আর কপার বেচারা দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu রূপে পড়ে থাকে। কি বুঝতে পারলি সমাজের একটা বাস্তব চিত্র না এটা? একদম। এবার আয়রন এটা বুঝতে পারলো না যে যদি আজকে এই আয়রনের যৌগের সঙ্গে কালকে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হয় তখন কি হবে, তাই না? চল, আবার অ্যালুমিনিয়াম যখন সেই জিনিসটা করবে, অ্যালুমিনিয়ামও জানে না কালকে যদি ক্যালসিয়ামের সাথে তার বিক্রিয়া ঘটে যায় তখন কি হবে। চলো যাই হোক, তাহলে বুঝতে পারলে এটাই যে আয়রন বিং মোর ইলেকট্রোপজিটিভ, ও SO4 2- কে নিয়ে বেরিয়ে যাবে এবং তৈরি করবে FeSO4, মানে সোজা কথায় বিক্রিয়া হবে। তাহলে কি হলো, কপার সালফেট দ্রবণের লোহার দণ্ড যোগ করলে কি হবে, কপার সালফেট লোহা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে তৈরি করবে FeSO4 প্লাস কপার। আচ্ছা, আজকে যদি কপার সালফেটের দ্রবণের মধ্যে আমি সিলভার যোগ করতাম বা গোল্ড যোগ করতাম তাহলে কি কিছু হতো? উত্তর হচ্ছে নো রিয়াকশন উইল হ্যাপেন। ক্লিয়ার আছে আশা করছি বিষয়টা। এইবার শোনো, তাহলে এই যে কেন আরেকটা বিষয় বলি, কেন হবে না। ধরো কপার সালফেট দ্রবণের মধ্যে আমি ধরো প্ল্যাটিনাম যোগ করেছি, তাহলে এই যে কপার সালফেট, কপারের তুলনায় তো প্ল্যাটিনাম নিচে আছে, তার মানে প্ল্যাটিনামের তো টাকা কম। তাহলে SO4 2- কি দেখবে যে আমার ভাই কপারটাই ভালো, প্ল্যাটিনাম তো আরো গরিব, তাহলে ও কপারের সাথে থাকবে, যার ফলে এখানটা কোনো রিয়াকশনই হবে না, নো রিয়াকশন। पैसे का खेल है बाबू भैया। চলো इधर देखो, এই যে কপার সালফেট যেটা আছে, কপার সালফেটের কিন্তু একটা বর্ণ আছে, বর্ণটা কি বল? নীল বর্ণ। আবার তুই একটুখানি খেয়াল করে দেখ, এই যে আয়রন সালফেট বা ফেরাস সালফেট যেটা তৈরি হয়ে গেল, এরও কিন্তু একটা বর্ণ আছে, বর্ণটা কি বল? হালকা সবুজ। আবার খেয়াল করে দেখ, এই যে কপার যেটা পদক্ষিপ্ত হচ্ছে, এটা কি লালচে বাদামি অর্ধক্ষেপ, লালচে বাদামি অধক্ষেপ। খেয়াল কর ছবিটা, দেখ প্রথমে দেখতে পাচ্ছিস কপার সালফেটের নীল দ্রবণ ছিল, তার মধ্যে দেখ আয়রনের পেরেক ফেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিছুক্ষণের মধ্যে একটা লাইট গ্রিন টাইপ অফ সলিউশন তৈরি হয়ে গেল, কালারটা পুরোপুরি চেঞ্জ করলো, আর নিচে দেখ অধক্ষিপ্ত হয়ে কপার পড়ে থাকলো। দ্যাট ইজ দ্য রিয়াকশন, দিস উইল হ্যাপেন। আশা করছি বুঝতে পেরে গেছিস। তাহলে এই রিলেটেড তোকে যাই প্রশ্ন দিক না কেন, তুই এবারই তড়িৎ রাসায়নিক শ্রেণী মনে রাখলেই পেরে যাবি। কনসেপ্ট ক্লিয়ার? একদম। খেয়াল রাখিস ভাষাটা একটুখানি বলি, ভাষাটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে অবস্থানকারী ধাতু তার থেকে নিচে অবস্থানকারী কোনো ধাতুর যৌগ থেকে ধাতু প্রতিস্থাপনে সক্ষম। আশা করছি বোঝা গেছে। এই দেখ কপার সালফেট যৌগটা থেকে কপার প্রতিস্থাপন করে দিল কে? যে কপারের থেকে উঁচুতে অবস্থান করছে। হয়েছে, আর কিছু বলবো না, চলো নেক্সট। এইবার আমরা দেখে নেব একটু এই বিভিন্ন রকমের ধাতু নিষ্কাশনের পদ্ধতি। কি কি পদ্ধতি আছে একটুখানি মন দিয়ে শোন। ধাতু নিষ্কাশন তার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। যে প্রথম পদ্ধতিটা তোদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কার্বন বিজারণ। কার্বন বিজারণের পরে তোদেরকে যে পদ্ধতিটা পড়তে হবে সেটা হচ্ছে থার্মিট। থার্মিটের পরে তোকে যেই পদ্ধতিটা পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণের পরে তোকে যে পদ্ধতিটা পড়তে হবে সেটা হচ্ছে শত বিজারণ। খেয়াল রাখিস একটা কথা, আমরা যখন পরীক্ষা দিতাম তখন কিন্তু সত্যি কথা বলতে এই দুটো থেকেই প্রশ্ন আসতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোনো কোনো সময় এই দুটো থেকেও প্রশ্ন দিয়ে দিচ্ছে। খেয়াল রাখিস, গুরুত্বের বিচারে এখনো এই দুটো কিন্তু এগিয়ে আছে।
ঠিক আছে, এই বছরে যেমন এইটা খুব বেশি এগিয়ে আছে, এটাও অবশ্যই প্রশ্ন দিতে পারে এখান থেকে। তবে কিচ্ছু বাদ দেওয়া চলবে না, চারটেই পড়ে যেতে হবে। চলো একটুখানি শুরু করি। কার্বন বিজারণ পদ্ধতি। খেয়াল রাখিস, কার্বন বিজারণ পদ্ধতি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি স্থানে অবস্থান করে। মানে মাঝামাঝি স্থানে মানে এই ধর এই মাঝামাঝি স্থান, এটাকে মাঝামাঝি স্থান বলে। তাহলে মূলত কার্বন বিজারণের মাধ্যমে যাকে নিষ্কাশন করা হয় সে হচ্ছে জিঙ্ক। তাহলে ওই জন্য দেখ আমরা লিখবো 1 নম্বর পয়েন্ট, কাদেরকে নিষ্কাশন করা হয়? যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে মাঝামাঝি স্থানে অবস্থান করে। তার মানে সোজা কথায় আমি এদেরকে বলতে পারি তো মধ্যম সক্রিয়। আশা করছি ক্লিয়ার। নেক্সট এবার একটুখানি মন দিয়ে শোন। কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক রূপে কি ইউজ করা হয়? দেখ ভাই, বিজারিত করেই তো বিষয়টাকে করা হয়, জন্যই তো নাম হচ্ছে বিজারণ। তাহলে যে বিজারণ করবে তাকে কি বলা হয়? বিজারক। এই বিজারক রূপে কাকে ইউজ করা হয় জানিস? কোক চূর্ণকে ইউজ করা হয়। 3 নম্বর একটা প্রশ্ন দিতে পারে, দেখ উষ্ণতা কত লাগে? কার্বন বিজারণ পদ্ধতিতে মোটামুটি উষ্ণতা যদি তুই বলিস 1300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1400 ডিগ্রি সেলসিয়াসের মতো লাগে। আচ্ছা, এই ছিল দেখ মোটামুটি। এইবার শোকে একটা কথা বলছি, ভালো করে মনে রাখ। এই কার্বন বিজারণ পদ্ধতি বা থার্মিট পদ্ধতি যে কোনো জায়গাতেই তুই যাস না কেন, তোর যে আকরিকটা লাগবে সেই আকরিকটা কিন্তু অক্সাইড আকরিক লাগবে। এই কথাটাকে খেয়াল রাখিস। তুই কিন্তু সালফাইড আকরিক, কার্বনের আকরিক এইসবকে নিয়ে এসে কোনোদিন কার্বন বিজারণ পদ্ধতি বা থার্মিট পদ্ধতিতে ব্যবহার করতে পারবি না। একটুখানি বলি চ। ধর আমি আকরিক রূপে নিয়ে এলাম ক্যালামাইনকে, ZnCO3। আমাকে কিন্তু ক্যালামাইনকে প্রথমে উত্তপ্ত করতে হবে, উত্তপ্ত করে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করতে হবে। খেয়াল কর, এখান থেকে যার জিঙ্কটা চলে এলো, CO3টাকে দুটো পার্টে ভাঙতে পারি, CO2 আর অক্সিজেন। জিঙ্ক আর অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড, আর CO2 দেখ পড়ে রইলো। এই জিঙ্ক অক্সাইডকে নিয়ে তুই কাজ করতে পারিস। কি পদ্ধতি বলা হয় জানিস এটাকে বলা হয় ভস্মীকরণ। আবার ধর কখনো কখনো তুই সালফাইড আকরিক নিয়ে এলি, সালফাইড আকরিকের সময় উষ্ণতা বেশি লাগে, কারণ এখানে তো অক্সিজেনই উপস্থিত নেই। ভস্মীকরণে কিন্তু উষ্ণতা একটু কম লাগে। কিন্তু যখনই অক্সিজেনই উপস্থিত থাকলো না, দেখ এখানে তো অক্সিজেন ছিল, শুধু উত্তপ্ত করে দিতে হতো একটুখানি, সেই জন্য ভস্মীকরণ পদ্ধতি ব্যবহার করা হতো। এগুলো সব 12-এ আছে, তাই অল্প করে বলছি। যখন অক্সিজেনই উপস্থিত থাকে না, তখন যে পদ্ধতিটা ইউজ করা হয় সেটাকে বলা হয় তাপজারণ। এই তাপজারণ পদ্ধতিতে টেম্পারেচার একটুখানি বেশি লাগে, খেয়াল করিস বিষয়টা। যখনই তাপজারণ করা হয় জিঙ্ক সালফাইড থেকে জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যায়। তাহলে এই জিঙ্ক অক্সাইডগুলোকে নিয়ে তুই কার্বন বিজারণ পদ্ধতি খুব সহজে করতে পারিস। এবার একটুখানি করা যাক। কার্বন বিজারণ পদ্ধতির জন্য আমাদের আকরিক রেডি, জিঙ্ক অক্সাইড। আমাদের বিজারক পদার্থ রেডি, কোক। এই কোক কি করবে? কোক এই যে ধাতু আছে, এবার বিজারক কেন বলা হচ্ছে একটুখানি মন দিয়ে শোন। জিঙ্ক অক্সাইড মানে কি? জিঙ্ক অক্সাইড মানে হচ্ছে Zn2+ আর O2-, তাই তো? এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে Zn+CO। দেখ, কার্বন আর অক্সিজেন পরস্পরের সাথে জুড়ে গিয়ে কার্বন মনোঅক্সাইড তৈরি করছে, আর জিঙ্কের মতো পড়ে থাকছে। খেয়াল করে দেখ, Zn2+ থেকে তো জিঙ্ক তৈরি হলো। তার মানে কোনো একটা ক্যাটায়ন থেকে একটা ধাতু তৈরি হওয়া মানে কি? মানে হচ্ছে সে দুটো ইলেকট্রন গ্রহণ করলো। দেখ, দুটো ইলেকট্রনে ঘাটতি ছিল, দুটো ইলেকট্রন গ্রহণ করলে তবেই তো সে ধাতু রূপে থাকবে। আর ইলেকট্রন গ্রহণকে কি বলা হয় বল? বিজারণ বলা হয়ে থাকে, প্রত্যেকে জানিস। তাহলে বিজারণটা করালো কে? কোক চূর্ণ করা হলো। সেই জন্য কোক চূর্ণটাকে কি বলা হয়ে থাকে? যে বিজারণ করায় তাকে বলা হয় বিজারক। আশা করব ক্লিয়ার। এই ছিল দেখ মোটামুটি পদ্ধতিটা। এইবার খেয়াল কর, এখানে তো টেম্পারেচার লাগে 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস। আমি আশা করবো যারা যারা এই জিনিসগুলো পড়িসনি তারাও এগুলো সব পেরে যাবি। দিমাগ কা ঘন্টি বেজে গেছে ভাই। এবার খেয়াল কর, একটু সুবিধাগুলো শুনে নে। এই যে কার্বন মনোঅক্সাইড যেটা তৈরি হলো, সেটা নিজেও বিজারক রূপে কাজ করে। এটা নিজেও বিজারক রূপে কাজ করে। তুই যদি বলিস কার্বন বিজারণে বিজারক সি আর CO দুটোই, আমি একদম অস্বীকার করবো না। দেখ, এই যে আরো ধর মিশ্রণে তার একটা জিঙ্ক অক্সাইড নেই রে ভাই, প্রচুর প্রচুর আছে। এই আনরিয়াক্টেড জিঙ্ক অক্সাইডের সঙ্গে এবার যুক্ত হয়ে যায় কার্বন মনোঅক্সাইড, নিয়ে তৈরি কি করে? জিঙ্ক প্লাস কার্বন ডাই অক্সাইড। কাজ শেষ। তাহলে একবার তুই কার্বন বিজারণে যদি কোকচূর্ণ মিশিয়ে দিস, সে নিজে বিজারক রূপে কাজ করে, প্লাস বিজারক আবার নিজে তৈরিও করে। দ্যাটস ওয়াই কার্বন বিজারণ কিন্তু একটু কম ব্যয়বহুল প্রসেস, এবং ওই জন্য কার্বন বিজারণকে বর্তমানেও ব্যবহার করা হচ্ছে। চলো, আর মোটামুটি কিছু জানতে হবে না, এবার চলে যাই থার্মিট পদ্ধতিতে। থার্মিট পদ্ধতিটা কি? এটাও কিন্তু মোটামুটি ওই মধ্যম সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এখানেও অক্সাইড আকরিক লাগে। কি কি ধাতুকে নিষ্কাশন করা যায় শুনে রাখ। আয়রন করা যায়, ক্রোমিয়াম করা যায়, ম্যাঙ্গানিজ করা যায়। যারা যারা শর্ট কোয়েশ্চেন দেখছিস তাদের কাছে এগুলো কোনোদিন নতুন হতে পারে না। ঠিক আছে, এবার একটুখানি বলি থার্মিট পদ্ধতিতে কি কি মনে রাখতে হয়। 1 নম্বর, তাপমাত্রা।
প্রায় প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর বিজারক, বিজারক রূপে ইউজ করা হয় অ্যালুমিনিয়াম। 3 নম্বর প্রশ্ন দিতেই পারে জারক, জারক রূপে তুই বলতে পারিস Fe2O3 বা তুই যে ধাতুকে নিষ্কাশন করছিস তার অক্সাইড আকরিক। ঠিক আছে, আরেকটা কি দিতে পারে, হ্যাঁ পাত্র, পাত্র দিতে পারে। পাত্র মানে এই যে এই পাত্রটা দেখতে পাচ্ছি, এই যে পাত্রটার মধ্যে আমি থার্মিট পদ্ধতিটা করছি, এই পাত্রটা কি দ্বারা নির্মিত, ফায়ার ক্লে। মানে মোটামুটি যা যা দেয় সব বলে দিচ্ছি। 5 ব্যবহার, ব্যবহার হতে পারে রেল লাইন জোড়ানো, এইটা কি তো বলে ওয়ান শট রিভিশন, রেল লাইন জোড়ানো, মোটামুটি এগুলোই তোকে জানতে হবে। রেল লাইন ট্রাম লাইনও হতে পারে। ঠিক আছে, এবার একটুখানি বলি কি করা হয়, খেয়াল করে দেখ। আমি এই জায়গাটা মুছছি, হ্যাঁ, যাদের যাদের লেখার আমি আশা করবো লিখে নিয়েছে। আমি এই জায়গাটা একটু থার্মিট পদ্ধতিটা বোঝাতে হবে। এবার একটু খেয়াল করো থার্মিট পদ্ধতিটা কি। দেখো তুমি দেখতে পাচ্ছ একটা ফায়ার ক্লে নির্মিত পাত্র নেওয়া হয়েছে এবং সেই পাত্রটার মধ্যে দুখানা পদার্থ দেওয়া হয়েছে। কি কি পদার্থ, Fe2O3 এর অ্যালুমিনিয়াম। মনে রাখবি ভর হিসাবে 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে, এটা পরীক্ষাতে দেবে কিন্তু, মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে। এইটা একটা পরীক্ষাতে কিন্তু খুব ভালো করে পড়ে যাস। এবার একটুখানি খেয়াল কর বিষয়টা একটু বলি। দেখ Fe2O3 সঙ্গে অ্যালুমিনিয়াম মেশানো হয়, খুব ভালো কথা। এরা দুজন রিয়াকশন করবে। প্রশ্নটা উঠছে যে কেন রিয়াকশন করবে, আর টেম্পারেচারটায় 2000 ডিগ্রি বা কেন। খেয়াল রাখিস এই এত উচ্চ তাপমাত্রাতে অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি একটা প্রেম ভালোবাসা আছে, একটা আসক্তি আছে। যখনই এই উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হয় অ্যালুমিনিয়াম অক্সিজেনকে নিয়ে কেটে পড়ে আর আয়রন আয়রনের মতো থেকে যায়। তাহলে কি উৎপন্ন হয় দেখ, 2Fe। কেন 2Fe, কারণ Fe2 ছিল ওই জন্য 2Fe হয়ে গেল, দুটো আয়রন পাওয়া যাবে। তার সাথে কি উৎপন্ন হয় বল, Al2O3। তুই প্রশ্ন করবি স্যার Al2O3 কেন, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের 2, যখন যৌগ গঠনে ক্রস হয়ে যায় ওই জন্য Al2O3। ঠিক আছে, ব্যালেন্স করে দেবো একটুখানি। দেখো অ্যালুমিনিয়াম দুটো, সামনে একটা 2 বসিয়ে দিই, হয়েছে। অক্সিজেন দেখতে পাচ্ছ তো 3টে, অক্সিজেন 3টেই ছিল, 3টেই আছে, কোনো চাপ নেই, হয়ে গেছে। এই যে দেখ, এই যে দেখ আয়রনটা তৈরি হলো, সেই আয়রনটাকে এই ফাঁকা জায়গাটা থেকে নিচের দিকে পাঠিয়ে এই ঝালাই করা হয় এই জায়গাটাকে। আশা করবো ক্লিয়ার। এই গলিত আয়রনটাই কিন্তু ঝালাইয়ের কাজে লাগে। এবার প্রশ্নটা কিন্তু অন্য, প্রশ্নটা হচ্ছে এত তাপমাত্রা তৈরি তুমি করলে কি করে, তুমি কি দুর্নীতি করেছো? না, তাহলে তোমার এত তাপমাত্রা এলো কোত্থেকে? ইনকাম ট্যাক্সের রেট লেগেছে, থার্মাল ট্যাক্স। এবার চল একটুখানি এই এত তাপমাত্রা তৈরির পেছনের একটু কারণটা বলি। কারণটাকে বলা হয় প্রজ্বলক মিশ্রণ। প্রজ্বলক মিশ্রণটা কি একটুখানি শোন। এটাও কিন্তু বর্তমানে পরীক্ষাতে দিচ্ছে, নতুন নতুন সব প্রশ্ন আমদানি হয়েছে ভাই। এখানটা একটুখানি এঁকে বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি আসলে ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট তো, ওই জন্য খুব বাজে আঁকি, একটু ম্যানেজ করে নে। ধর আমি এর ভেতরটাতে প্রথমে কি নিলাম, Fe2O3 নিলাম, ফেরিক অক্সাইড, তার সাথে আমি কি নিলাম বল, অ্যালুমিনিয়াম চূর্ণ নিলাম। কত অনুপাতে নিলাম বল, 3:1 অনুপাতে নিলাম। এখনই কি বিক্রিয়া শুরু হয়ে যাবে? উত্তর হচ্ছে না, উষ্ণতা লাগবে তো। এই উষ্ণতাটা তৈরি করার জন্যই একটা মিশ্রণ নিতে হয়, সেই মিশ্রণটার নামই হচ্ছে প্রজ্বলক মিশ্রণ। কি হয় দেখ, একটা ম্যাগনেসিয়াম ফিতে দিয়ে এরকমের একটা পদার্থকে ঝুলিয়ে দেওয়া হয়। এটাকে অনেকে এরকম ভাবেও দেখায়, বাট কিভাবে দেখাচ্ছি দ্যাট ইজ নট এ ম্যাটার। কি জিনিসটা সেটা একটুখানি শোন। এই মিশ্রণটার মধ্যে থাকে কি কি দেখতো, থাকে দেখ ম্যাগনেসিয়াম গুঁড়ো, থাকে দেখ বেরিয়াম পারঅক্সাইড, নামটা লিখে নিবি, বেরিয়াম পারঅক্সাইড, আমি সংকেতটা লিখে দিলাম। আর থাকে কি পটাশিয়াম ক্লোরেট, KClO3। এই তিনখানা পদার্থকে একসাথে নিয়ে কি দিয়ে ঝোলানো আছে জানিস তো, ম্যাগনেসিয়াম ফিতে দিয়েই ঝোলানো আছে। মানে ফিতেটাও ম্যাগনেসিয়ামের আর ভেতরেও কিন্তু ম্যাগনেসিয়াম গুঁড়ো আছে। কি করা হয়, এই ভেতরে এই জিনিসগুলোকে নেওয়া হলো, এবার এই ম্যাগনেসিয়াম ফিতের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। যখনই আগুন লাগিয়ে দেওয়া হয় ভেতরে এসে 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 সেই পুরো জিনিসটা জ্বলে যায়। যখনই এই পুরো মিশ্রণটা জ্বলে যায় তখনই টেম্পারেচার যেটা তৈরি হয় সেটা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস। আর এই 2000 ডিগ্রি সেলসিয়াসেই বিক্রিয়াটা হয়। দ্যাটস ওয়াই এই মিশ্রণটা কি জন্য কাজে লাগলো, উষ্ণতাটা তৈরি করার জন্য। সেই জন্য এই মিশ্রণটার নাম কি বল, প্রজ্বলক মিশ্রণ। ক্লিয়ার আছে পুরো? চলো তাহলে মোটামুটি থার্মিট পদ্ধতি থেকে যা যা ছিল সবকিছু বলে দিলাম। থার্মিট মিশ্রণ, প্রজ্বলক মিশ্রণ, থার্মিট পদ্ধতির পুরোপুরি ব্যাপারগুলো কি ছিল, কি ব্যবহার না ব্যবহার সব শিখে গেছি। এইবার একটুখানি বিষয়টা হচ্ছে কার্বন বিজারণ থেকে একটা প্রশ্ন আসে, সেটা একটুখানি শেখাই। প্রশ্নটা এই ধরনের দেয় যে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদেরকে কার্বন বিজারণের মাধ্যমে নিষ্কাশন করা যায় না কেন? আমি কি বলেছিলাম, কার্বন বিজারণের মাধ্যমে কাদেরকে নিষ্কাশন করা যায় বল, কার্বন বিজারণের মাধ্যমে মধ্যম সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশন করা যায়। কেন? এই ওপরের দিকের বেশি সক্রিয় ধাতুগুলো কি দোষ করলো, এই যে এরা কি দোষ করলো,
কারণটা একটুখানি মন দিয়ে শোন। এই ওপরের দিকে থাকা বেশি সক্রিয় ধাতু, তার তড়িৎ ধনাত্মকতাটাও তো বেশি। আমি তো বলেছি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তুই যত ওপরের দিকে উঠবি তোর সক্রিয়তা বাড়বে, তোর তড়িৎ ধনাত্মকতাটাও তো বাড়বে। তাহলে এই তুই অস্বীকার করতে পারবি না যে এরা কিন্তু হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। এবার খেয়াল কর, তুই কার্বন বিজারণ পদ্ধতিতে কি আকরিক ইউজ করিস রে? অক্সাইড আকরিক ইউজ করিস। তার মানে তোকে এইগুলোর সঙ্গে কার বিক্রিয়া করতে হবে রে? অক্সিজেনের বিক্রিয়া করতে হবে। যখনই তুই অক্সিজেন বিক্রিয়া করাচ্ছিস, অক্সিজেনটা কি রে? একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। বল হ্যাঁ, একদম অস্বীকার করা যাবে না তো স্যার, একদম তাই। এই তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের যখন বিক্রিয়া হবে, যে অক্সাইডটা তৈরি হবে, ধর আমি বললাম এই অক্সাইডটা তৈরি হলো, এই অক্সাইডটা তৈরি হলো, এই অক্সাইডগুলোকে কিন্তু তুই সেপারেট করতে পারবি না। কারণটা কি? চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল যদি খুব স্ট্রং হয়, ধর এমন চুম্বক যারা কি ছাড়াতেই পারবি না তুই, এত স্ট্রং। সেমনি একটা তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের সাথে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের বন্ডিং কত স্ট্রং বলতো? দুজনেই তীব্র। সেই কারণে এত স্ট্রং বন্ডিংকে ভাঙা এই আমাদের এই পাতি বিজারক কোকের দ্বারা পসিবল হয় না। সেই জন্য কার্বন বিজারণ পদ্ধতিতে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলো নেওয়া হয় না। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। এইবার দেখ, মোটামুটি যা যা ছিল মোটামুটি সব বলে দিয়েছি। তাহলে এই তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলোকে সেপারেট করবো কি করে? এই তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলোর জন্য তৈরি করা হয়েছে তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণ পদ্ধতি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে জানিস? তড়িৎ বিজারণ পদ্ধতির মেন মেকানিজমটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, আর কিচ্ছু না, তড়িৎ বিশ্লেষণ করে দেওয়া। ধর আমি তোকে একটা এক্সাম্পল এক্ষুনি দিলাম, ধর Al2O3 এর এক্সাম্পল। এই Al2O3 কে তুই কার্বন বিজারণের মাধ্যমে সেপারেট করতে পারবি না, একদম পারবি না। তুই থার্মিটের মাধ্যমেও পারবি না, কারণ থার্মিটে তো নিজেই অ্যালুমিনিয়াম বিজারক রূপে কাজ করে। Al2O3 তো নিজে উৎপন্ন হয়, তাহলে আবার এটাকে সেপারেট করার কি প্রশ্ন উঠছে? তাহলে এটাকে করবো কি করে? তড়িৎ বিজারণ পদ্ধতিতে। অলরেডি তোরা পড়ে এসছিস যে এই বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে একটুখানি ক্রায়োলাইট আর ফ্লুসপার মিশিয়ে, ক্রায়োলাইট মোটামুটি 60% থাকে আর ফ্লুসপার মোটামুটি 20% দেওয়া থাকে। এগুলো নিয়ে আমি অতটা ডিসকাস করছি না, কারণ এটা অন্য চ্যাপ্টারের প্রসঙ্গ। নিয়ে কি করা হয়, এই পুরো মিশ্রণটা তড়িৎ বিশ্লেষণ করে দেওয়া হয়। এখন এই তড়িৎ বিশ্লেষণ যখন করা হয় তখন কি ঘটনা ঘটে? দেখ, Al2O3 আছে, সেটা তুই জানিস প্রথমে দ্রবণের মধ্যে বিশ্লেষিত হবে। প্রথমে তো ভাই আয়নে বিশ্লেষণ হবে, তবে না তড়িৎ বিশ্লেষণ হচ্ছে। তাহলে প্রথমে কি উৎপন্ন হলো? দেখ, 2Al3+ প্লাস 3O2-। বুঝতে পেরেছিস? যেটা নিচে থাকে সেটা পাশে বসে যায়, দেখ পাশে বসে গেছে। আর যেটা অন্য জনের নিচে থাকে সেটা মাথার ওপর বসে, দেখ মাথার ওপর বসেছে। অ্যালুমিনিয়াম ধাতু বলে প্লাস বসলো, অক্সিজেনের দেখ নিচে 3 আছে পাশে বসলো, আর এই পাশে দেখ 2 আছে বলে অক্সিজেনের মাথার ওপর 2- বসে গেল। ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার? এইবার শোন, এ তো ক্যাটায়ন, ক্যাটায়ন বলে এ কোন দিকে যাবে বল? ক্যাথোডের দিকে যাবে। তাহলে ক্যাথোডের মধ্যে কে গেল বল? ক্যাথোডের মধ্যে গেল 2Al3+। বল একটা অ্যালুমিনিয়ামের কটা ইলেকট্রনের ঘাটতি আছে? তুই বলবি 3টে। কটা অ্যালুমিনিয়াম আছে? 2টো। তাহলে কটা ইলেকট্রনের ঘাটতি আছে? 6টা। তো 6টা ইলেকট্রন দিয়ে দে ভাই। তাহলে কি হয়ে যাবে? একটা অ্যালুমিনিয়াম 3+কে যদি তুই 3টে ইলেকট্রন দিয়ে দিস তাহলে ও অ্যালুমিনিয়াম হয়ে যাবে। 2টো অ্যালুমিনিয়াম 3+ আছে, 6টা ইলেকট্রন দিয়ে দিলে 2টো অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। ক্লিয়ার? কি বুঝতে পারলি রে? কি বুঝতে পারলি? ক্যাথোডের মধ্যে গিয়ে ক্যাটায়ন থেকে কি পেলাম? অ্যালুমিনিয়াম। এটাই তো আমার লক্ষ্য ছিল, তড়িৎ বিজারণ পদ্ধতি সাকসেসফুল। এবার অ্যানোডটা দেখানোর প্রয়োজন, দেখিয়ে দিচ্ছি, কিন্তু কোনো কাজে লাগে না। অ্যানোডের মধ্যে কি হয়? 3O2- যায়। বল একটা O2- কটা ইলেকট্রন এক্সট্রা? 2টো ইলেকট্রন এক্সট্রা। তাহলে 3টের মধ্যে কটা ইলেকট্রন এক্সট্রা? 6টা ইলেকট্রন এক্সট্রা। তাহলে কি হয়ে যাবে? 6টা ইলেকট্রন ছাড়বে, নিয়ে কি হয়ে গেল বল? 3খানা অক্সিজেন তৈরি করলো। বলো হ্যাঁ, একদম ক্লিয়ার। এই 3খানা অক্সিজেন একা থাকে না, 3টে অক্সিজেন আরো 3টে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হয়ে 3O2 তৈরি করে। যারা এগুলো জানিস না, 2 মার্কসের ভিডিও দেখ, ডিটেলে করানো আছে। ওয়ান শটে তো এত ডিটেল করানো যায় না, তাই না? কিন্তু মোটামুটি আমি তোকে যা বলছি, যা ডিটেল আমি করাচ্ছি, এটা তুই এর বাইরে তোকে আর কিচ্ছু পড়তেই হবে না, কিচ্ছু পড়তে হবে না। যে বিগিনার সেও বুঝিয়ে যাবে। ঠিক আছে? এবার যে কোনোদিন 10-এর বই খোলেনি তাকে তো আর বোঝানো যাবে না, তাই না? চল এবার একটু দেখা যাক, পরেরটা আছে শত বিজারণ পদ্ধতি। দেখো, এটা কিন্তু একটা এন্টায়ার 12 লেভেলের কনসেপ্ট। মাধ্যমিক লেভেলে এটা এতদিন কোনো ইউজ ছিল না, কিন্তু এখন প্রশ্নের ডিমান্ড অনুযায়ী এইটাকে কিন্তু তোমাদেরকে করিয়ে একটু দিতে হচ্ছে। মন দিয়ে একটুখানি শোন, মন দিয়ে প্রথমে এই ব্যাপারটা বুঝে নে যে শত বিজারণ পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি। এটাকে কিন্তু ইংরেজিতে আমরা যদি বলি, বলা হয় সেলফ রিডাকশন প্রসেস। বিষয়টা হচ্ছে এই শত বিজারণ পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র কিছু কিছু ধাতব সালফাইড আকরিকের ওপর। কি কি সালফাইড আকরিক? Cu2S হতে পারে, PbS হতে পারে,
HGS হতে পারে, এই সমস্ত সালফাইড আকরিকগুলোর উপরে কিন্তু এই শতবিজারণ পদ্ধতিটা ইউজ করা যায়। কি করা হয় প্রথমে শোন। প্রথমে একটা সালফাইড আকরিক নেওয়া হয়, তাকে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে, আমি প্রত্যেকটা জিনিস লিখে দেবো, আগে একটু বুঝে নে ব্যাপারটা, নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে তাপজারিত করা হয়। এবার বল, যদি কাউকে জারিত করা হয় তার মানে তার মধ্যে অক্সিজেন ঢোকানো হচ্ছে, তাহলে এই যে সালফাইড আকরিকটা পরিবর্তিত হয়ে কিসে কনভার্ট হয়ে যাবে বল, একটা অক্সাইড আকরিকে। মজার বিষয়টা হচ্ছে পুরোটা হবে না, এটাকে যদি 100% নেওয়া হয় তো দেখা গেল 60% হলো, আর 40% কিন্তু এখানটাতেই পড়ে রইল। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে আমি বলতে পারি তো আংশিকভাবে ধাতব অক্সাইডে পরিণত হলো একদম। এইবার এই যে ধাতব অক্সাইডটা পাওয়া গেল, সেই ধাতব অক্সাইডটাকে এবার অতি উচ্চ উষ্ণতায় মানে প্রবল তাপমাত্রাতে বিগলিত করা হয়। যখনই বিগলিত করা হয় তখন এই যে ধাতব অক্সাইডটা আছে সেটা ওই অপরিবর্তিত ধাতব সালফাইড দ্বারা বিজারিত হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলাম? যখনই এই ধাতব অক্সাইডটা অপরিবর্তিত থেকে যাওয়া ধাতব সালফাইড দ্বারা বিজারিত হয়ে গেল, তখন এই ধরনের একটা বিক্রিয়া ঘটে। ধর Cu2S এর সঙ্গে Cu2 এর বিক্রিয়া হলো, একটা ধর তাপমাত্রা আমি দিলাম, তাহলে কি হয়, ধাতু উৎপন্ন হয় এবং তার সাথে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। কি বুঝতে পারলি? এই যে আমার মিডিয়ামের মধ্যে পড়ে থাকা সালফাইড আকরিকটা আমার অক্সাইড আকরিকটাকে বিজারিত করে ধাতু উৎপন্ন করলো, তাহলে আমাকে কি বাইরে থেকে কোনো বিজারক যোগ করার প্রয়োজন পড়লো? উত্তর হচ্ছে না, আমার মিডিয়ামের মধ্যে থাকা জিনিসই বিজারণটা ঘটালো। সেই জন্য এই বিজারণ পদ্ধতিটাকে বলা হয় শতবিজারণ পদ্ধতি। আমি আশা করছি বুঝতে পেরেছিস প্রত্যেকে। আমি একটুখানি প্রথমে এর বিক্রিয়াগুলোকে লিখে দিই, বিক্রিয়াগুলো লিখে নে। প্রথম স্টেপে যেখানে সালফাইড আকরিকটাকে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে তাপজারিত করা হয়, সেই বিক্রিয়াটা হচ্ছে এইরকম। Cu2S এর সঙ্গে অক্সিজেন, আমার লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমি ডিরেক্ট 3O2 বসিয়ে দিলাম। তোরা বসাবি না, তোরা প্রত্যেকে ব্যালেন্স করেই করবি, তোরা জানিস আমি প্রত্যেকে ব্যালেন্স করতে পারিস। এটা এখানটা তাহলে কত বসাতে হবে? হ্যাঁ 2 বসাতে হবে। এইবার দেখ নেক্সট আরেকটা বিক্রিয়া, এটা হচ্ছে ফার্স্ট বিক্রিয়া। আর দ্বিতীয় বিক্রিয়াটা কি, যেখানে সালফাইড আকরিকটা, যেটা অবশিষ্ট সালফাইড আকরিক, সেইটা অক্সাইড আকরিকটাকে বিজারিত করছে। তাহলে Cu2 এর সঙ্গে রিয়াকশন হবে, কি উৎপন্ন হবে বল, কপার ধাতু উৎপন্ন হবে, আর তার সাথে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই তো রিয়াকশন। তুই ব্যালেন্স করলে দেখতে পাবি এখানটা একটা 2 বসাতে হবে, তাহলে এখানটা 2 2 4 আর 2 6, এখানটা একটা 6 বসাতে হবে, কাজ শেষ। এই হচ্ছে দেখ রিয়াকশন। এখন বিষয়টা হচ্ছে, তোকে যদি একটুখানি বলি এইটাকে লিখবি কি করে, তো লিখে নে, আমি বলে দিচ্ছি প্রত্যেককে। লিখে নে, এই পদ্ধতিতে কোনো কোনো ধাতব সালফাইড আকরিককে, যেমন ব্র্যাকেটের মধ্যে লিখে নিবি Cu2S, PbS, HgS, এদেরকে কি করা হয়, প্রথমে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে তাপজারিত করে আংশিকভাবে ধাতব অক্সাইডে পরিণত করা হয়। পরে প্রাপ্ত ধাতব অক্সাইডকে অতি উচ্চ তাপমাত্রাতে বিগলিত করলে ধাতব অক্সাইড অপরিবর্তিত ধাতব সালফাইড দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। এই পদ্ধতিতে বাইরে থেকে কোনো বিজারক দ্রব্য যোগ করতে হয় না বলে এটাকে শতবিজারণ পদ্ধতি বলে। তুমি এরপরে আরো একটা লাইন যোগ করতে পারো, এখানে অপরিবর্তিত সালফাইড নিজেই বিজারক রূপে কাজ করে। ঠিক আছে, ব্যাস, আর কিচ্ছু না। আমি আশা করব প্রত্যেকে বুঝতে পেরেছি শতবিজারণ পদ্ধতিটা। পরেরটা দেখি কি বলেছে। বলেছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কি ধরনের পদ্ধতি। তুমি কি বুঝলে কি ধরনের পদ্ধতি? তুমি বুঝতে পারলে যে জিঙ্ক অক্সাইডটা ছিল কার্বন বিজারণে, সেখান থেকে আমি জিঙ্ক ধাতুটা পেয়েছিলাম। তার মানে জিঙ্ক অক্সাইডটাকে যদি আমি একটুখানি বিশ্লেষণ করি, আমি দেখতে পাবো Zn2+ আর O2-। তাহলে আমি বলতে পারি তো যে অ্যাকচুয়ালি Zn2+ থেকেই জিঙ্ক পেয়ে গেলাম। তুই বললি একদম হ্যাঁ। তাহলে Zn2+টা জিঙ্কে পরিণত হতে গেলে এটাকে তো দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে। তুমি বললে হ্যাঁ, গ্রহণ তো করতেই হবে। আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা কি ধরনের পদ্ধতি হয়? তুমি বলবে এটা তো বিজারণ পদ্ধতি হয়। তাহলে ধাতব অক্সাইড থেকে বা যে কোনো আকরিক থেকে ধাতু নিষ্কাশনটা কি ধরনের পদ্ধতি? তুমি বললে বিজারণ পদ্ধতি। আমি আশা করব বিষয়গুলো ক্লিয়ার। লজিক্যালি পড়লে ধাতুবিদ্যার মতো ফালতু চ্যাপ্টারও ভালো লাগে। নেক্সট প্রশ্ন দেখা যাক। ওকে, এই একটা প্রশ্ন কিন্তু তোরা আমাকে প্রচুর প্রচুর পরিমাণ পাঠিয়েছিস এবং জিজ্ঞাসা করেছিস যে এই জিনিসটা আবার কি, এটাকে তো কোনোদিন দেখিনি। একটুখানি বিষয়টা খোলসা করা যাক। এই যে স্পাইজেল জিনিসটা আছে সেটা কিন্তু মূলত স্টিল উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। মানে আমরা যখন আয়রন থেকে স্টিল তৈরি করি তখন কিন্তু এই স্পাইজেলটা কাজে লাগে। আগে একটুখানি বলি স্পাইজেলের মধ্যে কি কি ধাতু মিশে থাকে। মানে এটা আসলে কিন্তু একটা সংকর ধাতু। এর মধ্যে থাকে কার্বন, একটা অধাতু, এর মধ্যে থাকে ম্যাঙ্গানিজ, একটা ধাতু, এর মধ্যে থাকে অবশ্যই আয়রন। তাহলে তোমাকে কিন্তু এমনি প্রশ্নও করতে পারে যে স্পাইজেলের মধ্যে কি কি ধাতু থাকে, তাহলে উত্তর হবে আয়রন আর ম্যাঙ্গানিজ।
আর যদি বলে কি কি অধাতু থাকে, শুধুমাত্র কার্বন। আর যদি বলে স্পাইসেল কি কি দ্বারা গঠিত, তখন এই তিনটে। আমি আশা করব ক্লিয়ার হচ্ছে। এবার এই স্পাইসেলটা মূলত স্টিল উৎপাদনে কাজে লাগে। স্টিল উৎপাদনে কি ভূমিকা পালন করে জানিস তো? ব্যাপারটা হচ্ছে যখন স্টিল উৎপাদন করা হয় তখন ধর একটা প্রথমে তো স্টিলটা তৈরি হয়, স্টিলটা তো গলিত অবস্থাতে থাকে এরকম করে। আয়রন থেকে যখন স্টিল তৈরি হয় প্রাথমিক অবস্থায় তো স্টিলটা এরকম গলিত অবস্থাতে থাকে। কি হয়, গলিত অবস্থায় থাকার সময় এর মধ্যে না কিছু পরিমাণ অক্সিজেন মিশে থাকে। যদি স্টিলের মধ্যে গলিত অবস্থায় যদি অক্সিজেনটা থেকে যায়, তাহলে যে স্টিলটা তৈরি হয় সেটা ভঙ্গুর প্রকৃতির হয়ে যায়, সেটা আর অত বেশি ভালো করে টেকসই হয় না, সহজে ভেঙে যায়। তো এই অক্সিজেনটাকে কি করতে হবে, আমাদেরকে তাড়াতে হবে। এই অক্সিজেনটাকে তাড়ানোর কাজই কিন্তু করে স্পাইসেল। স্পাইসেলের মধ্যে উপস্থিত কার্বন আর ম্যাঙ্গানিজ গলিত অবস্থায় থাকা স্টিলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনকে অপসারিত করতে সাহায্য করে। এটা হয়ে গেল প্রথম কাজ, কমপ্লিট, লিখে নিতে পারবি। দ্বিতীয় কাজ যদি তোকে আমি বলি, যখন ধর আয়রন থেকে স্টিল কনভার্সন করা হচ্ছে, তখন এই স্পাইসেলের মধ্যে থাকা কার্বন আর ম্যাঙ্গানিজ কি কাজ করে জানিস তো? ওই আয়রন, যেটা দ্রবীভূত আয়রন থাকে, তার মধ্যে উপযুক্ত পরিমাণে কার্বন সরবরাহ করে। মানে আমরা আসলে জানি আয়রন থেকে স্টিল তৈরি করতে হলে তাকে কার্বন সরবরাহ করতে হয়। ওই কার্বন সরবরাহ করার কাজটাই করে কিন্তু স্পাইসেলের মধ্যে থাকা কার্বন আর ম্যাঙ্গানিজ। তাহলে এইটা পয়েন্টটা কিভাবে লিখবে যে স্পাইসেলের কার্বন এবং ম্যাঙ্গানিজ গলিত আয়রনের মধ্যে দ্রবীভূত হয়ে উপযুক্ত পরিমাণ কার্বন সরবরাহ করে, ফলে আয়রনটা স্টিলে পরিণত হয়। ঠিক আছে। আচ্ছা, আরো একটা ছোট্ট ভূমিকা থাকে, কিন্তু তোদেরকে ওটা না বললেই নয়, একটুখানি জাস্ট বলে রাখি ওপর থেকে, যে ধর গলিত স্টিলের মধ্যে না কখনো কখনো অশুদ্ধি রূপে ফেরাস অক্সাইড মিশে থাকে। এই যে দ্রবীভূত ফেরাস অক্সাইড যেটা থাকে, সেটাও কিন্তু স্টিলকে তৈরি হতে বাধা দেয়, স্টিলের কিন্তু ভঙ্গুরতা বাড়িয়ে দেয়, নষ্ট করে দিতে পারে। তো কি হয়, স্পাইসেলের মধ্যে যে কার্বন এবং ম্যাঙ্গানিজ থাকে, সেগুলোই ফেরাস অক্সাইডটাকে বিজারিত করে দেয় এবং আয়রনে পরিণত করে দেয়। ফলে স্টিলের কিন্তু যে টেকসই হওয়ার প্রবণতা সেটা বেড়ে যায়। কিভাবে বিক্রিয়াটা দেখে নে। এই যে ফেরাস অক্সাইডটার সঙ্গে কার্বন বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে আয়রন তৈরি করে, তার সাথে কার্বন মনোঅক্সাইড তৈরি করে। তাহলে ফেরাস অক্সাইডটা কিসে পরিণত হয়ে গেল? আয়রনে। আর স্টিলের মধ্যে তো আয়রন থাকবেই। ঠিক আছে। আবার ধর এফিওর সাথে ম্যাঙ্গানিজেরও রিয়াকশন হতে পারে। রিয়াকশন হয়ে কি তৈরি করবে বল? এফিও অবশ্যই তৈরি করবে, তার সাথে আবারও এমএনও তৈরি করবে, এমএনও তৈরি করবে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে দেখ তিনখানা ভূমিকা। 1 নম্বর ভূমিকা বুঝতে পারলি, অক্সিজেন দূর করা। 2 নম্বর ভূমিকা হচ্ছে কার্বন সরবরাহ করে স্টিল উৎপাদন করা। 3 নম্বর ভূমিকা হচ্ছে অশুদ্ধি রূপে থাকা ফেরাস অক্সাইডকে দূরীভূত করা। কাজ শেষ, একদম ডান। চলো দেখা যাক পরেরটা। চল তাহলে দেখা যাক বিষয়টা। মরচে পড়ার বিষয়টাকে একটুখানি যদি ভালো করে বলি, কারণ এখান থেকে মাধ্যমিকে না প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো চল একটুখানি বলি। প্রথমেই একটা কথা একটুখানি বিষয়টা পরিষ্কার করে বলে দেওয়া উচিত, যে অবিশুদ্ধ লোহার মধ্যে বা অশুদ্ধ লোহার মধ্যেই কিন্তু মরচে পড়ে। এই কথাটা যারা যারা জানিস না তারা জেনে রাখ। যদি কোনো লোহা একদম পিওর অবস্থাতে থাকে, তার মধ্যে কোনোদিন মরচে পড়বে না। তাহলে লোহায় মরচে পড়াকে যদি প্রশ্ন করা হয়, লোহা মরচে পড়ার বিষয়টা কি, মরচে বিষয়টা কি, তাহলে বলবি যে এই অবিশুদ্ধ লোহাকে যদি আর্দ্র বায়ু মানে হচ্ছে যে বায়ুর মধ্যে অক্সিজেন আর জলীয় বাষ্প মিশে রয়েছে, তাহলে অবিশুদ্ধ লোহাকে আর্দ্র বায়ুর মধ্যে দীর্ঘদিন ধরে ফেলে রাখলে লোহার ওপরে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, অর্থাৎ লোহা ক্ষয়প্রাপ্ত হয়। এই ঘটনাটাকেই লোহায় মরচে পড়া বলা হয়। ওই যে মরচেগুলো পড়লো তার একটা সংকেত আছে, সেটা কি? সেটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। সংকেতটা হচ্ছে Fe2O3.XH2O। এই হচ্ছে গোটা মরচের ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে, এই যে মরচে পড়ার কতগুলো কন্ডিশন থাকে। প্রশ্নটা করে কি, যে মরচে পড়ার প্রয়োজনীয় শর্তগুলো কি কি। প্রথম যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে বায়ুতে অক্সিজেন আর জলীয় বাষ্পটা কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু লোহাতে মরচে পড়বে না। এই যে আর্দ্রবায়ু কথাটা লিখতেই হবে তোমাকে। দ্বিতীয় কথা, লোহার মধ্যে কিন্তু অবিশুদ্ধি থাকতে হবে বা অশুদ্ধি থাকতে হবে। ঠিক আছে। 3 নম্বর কথা, যদি তুমি বলো যে জলের মধ্যে ফেলে রাখলে কি হয়, জলের মধ্যেও তো মরচে পড়ে। হ্যাঁ, তার জন্য একটা কন্ডিশন আছে। সেই যে জলটার মধ্যে থাকবে তার মধ্যে যদি Cl- আর SO4 2- আয়ন বেশি বেশি করে থাকে, তাহলে লোহায় মরচে পড়ার হারটা অনেকটা বেড়ে যায়। এই বিষয়টাকে এক্সপ্লেন করবো পরে। আপাতত আমাকে বল, মরচে পড়ার শর্ত ক্লিয়ার, মরচে বিষয়টা কি সেটা ক্লিয়ার। এইবার একটুখানি মন দিয়ে শোনো। মাঝে মধ্যে এরকম একটা প্রশ্ন করে, লোহায় কিভাবে মরচে পড়ে তা পুরো লেখো, মরচে পড়ার বিক্রিয়া টিক্রিয়া সমেত। তাই জন্য একটুখানি বলে রাখি যে লোহার মধ্যে মরচে পড়ার যে বিক্রিয়াটা, সেটা কিন্তু প্রকৃতপক্ষে একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। এখন বিষয়টা হচ্ছে, এই তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার জন্য তো কোষগুলো লাগে।
ক্যাথোড অ্যানোড লাগে, তড়িৎ বিশ্লেষ্য লাগে। সেগুলো কি করে হয় মনে রাখবে, যে এই যে অক্সিজেন মিশ্রিত জলীয় বাষ্পের মধ্যে যখন আমরা লোহাটাকে দীর্ঘদিন ধরে ফেলে রাখি, তখন লোহার পৃষ্ঠতলের মধ্যে কতগুলো ছোট ছোট তড়িৎ কোষের সৃষ্টি হয়। ওই যে তড়িৎ কোষগুলোর মধ্যেই কিন্তু বিক্রিয়াটা ঘটে। এখন তুমি বলবে তড়িৎ কোষগুলো কি আমরা চোখে দেখতে পাই? উত্তর হচ্ছে না। খেয়াল রেখো, এই তড়িৎ কোষের ব্যাপারটা এক্ষুনি এক্সপ্লেন করছি, কিন্তু এইটুকু খেয়াল রাখ, এই যে ছোট ছোট তড়িৎ কোষগুলো যেগুলো তৈরি হয় লোহার গায়ে, সেই কোষগুলোকে বলা হয় অবক্ষয় কোষ। এখন একটুখানি মন দিয়ে শোন, এই যে অবক্ষয় কোষগুলো যে তৈরি হলো, এই অবক্ষয় কোষগুলো কিন্তু তুই যে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে কোষ পড়ে এসেছিস এক্স্যাক্টলি সিমিলার টাইপের হয়। তার মানে এই অবক্ষয় কোষের মধ্যে একটা ক্যাথোড থাকবে, একটা অ্যানোড থাকবে, আবার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণও থাকবে। আমি আশা করব এই পর্যন্ত সবাই বুঝেছে। তাহলে আমরা প্রথম থেকে কি কি করেছি, লোহাটাকে একটা আর্দ্র বায়ুর মধ্যে ফেলে রেখে দিয়েছি দীর্ঘদিন ধরে। লোহাটার মধ্যে অশুদ্ধি ছিল, সেই অশুদ্ধি আর্দ্র বায়ুতে থাকা অক্সিজেন জলীয় বাষ্পের প্রেজেন্সে লোহার মধ্যে কিছু কিছু অবক্ষয় কোষ তৈরি হয়েছে। যেই অবক্ষয় কোষের ক্যাথোডটা কি, ক্যাথোডটা মনে রাখতে হবে খুব ভালো করে, ক্যাথোডটা হচ্ছে লোহার মধ্যে উপস্থিত কার্বন মিশ্রিত অশুদ্ধিগুলো। এবার খেয়াল কর, যদি তোর লোহার মধ্যে অশুদ্ধি না থাকতো তাহলে তো এই ক্যাথোডটাই থাকতো না, আর যদি ক্যাথোডটা না থাকতো তাহলে অবক্ষয় কোষই তৈরি হতো না, যদি অবক্ষয় কোষই তৈরি না হতো লোহায় মরচেই পড়তো না। ক্লিয়ার আছে? ওই জন্য সবসময় পিওর থাকবে, ভেজাল মালে সবার আগে নোংরা পড়ে। চলো, অ্যানোড রূপে কি ব্যবহৃত হয়? অ্যানোড রূপে ব্যবহৃত হয় লোহা নিজে। আচ্ছা, এই অশুদ্ধিটা কিন্তু অবশ্যই কার্বন যুক্ত অশুদ্ধি বলেছি, আশা করবো। এইবার যদি তোমাকে বলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি, তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ হয় অক্সিজেন দ্রবীভূত জল। ব্যাপারটা বুঝতে পারছিস? মানে ওই জলীয় বাষ্প আমি লিখে দিই, অক্সিজেন মিশ্রিত জলীয় বাষ্প, এইটাই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য। আমি আশা করব ক্লিয়ার পুরো বিষয়টা, ঠিক আছে? চলো, অনেকে এটাকে জল লেখে, কিন্তু যখন বায়ুর মধ্যে রাখবে তখন তো জল থাকবে না, জলীয় বাষ্প লিখতে হবে। এইবার একটুখানি বিক্রিয়াগুলো লিখে দিই, বিক্রিয়াগুলো দেখে নাও কিভাবে হয়। আমি প্রথমে লিখি অ্যানোড বিক্রিয়া। আমি আশা করবো মোর্চে হয়ে গেছে পুরো কমপ্লিট। দেখো, অ্যানোড বিক্রিয়ার মধ্যে প্রত্যেকেই জানিস অ্যানোডে যে থাকে তার জারণ ঘটে, তার মানে সে ইলেকট্রন ছাড়ে। এই কথাটাকে খেয়াল রাখি, যেটা দিয়ে একটু পরে একটা জিনিস কনসেপ্ট শেখাবো, একটা ক্যাথোডীয় সংরক্ষণ। মনে রাখবি, যে অ্যানোডে থাকে তারই ক্ষয় হয়। কি বললাম? যে অ্যানোডে থাকে তারই ক্ষয় হয়, সেই ইলেকট্রন ছাড়ে। তাহলে এখানটায় লোহার ক্ষয় কেন ঘটছে? লোহা অ্যানোডে আছে বলে। তাহলে Fe2+ কনভার্ট হয়ে গেল। এটা কি বিক্রিয়া বল? জারণ বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াটা ডান। এবার একটুখানি দেখে নি ক্যাথোড বিক্রিয়াটা কি বলতে চেয়েছে। তাহলে হেডিং করি ক্যাথোড। ক্যাথোডের মধ্যে কি বলেছিলাম? ক্যাথোডের মধ্যে বলেছিলাম কিন্তু অশুদ্ধিগুলো থাকে, তাই না? তাহলে দেখ, অশুদ্ধির প্রেজেন্সে কিভাবে রিয়াকশন হয়, অক্সিজেনের সঙ্গে জলীয় বাষ্পের রিয়াকশন। এখানে দেখ, ক্যাথোডে অবশ্যই থাকে বিজারণ বিক্রিয়া হবে, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করলো। বল ½ O2 মানে একটা অক্সিজেন, এখানে আরো একটা অক্সিজেন, হয়ে গেল দুটো অক্সিজেন। এবার থাকলো দেখ দুখানা হাইড্রোজেন পড়ে থাকছে, দেখ দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন হলো। তাহলে তুই কি লিখতে পারিস? OH লিখতে পারিস। কটা OH লিখবি বল? দুটো OH লিখবি। কটা ইলেকট্রন গ্রহণ করেছে? তুই বলবি দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। দুটো ইলেকট্রন গ্রহণ করলে মাথার ওপর একটা মাইনাস, তুই বলবি স্যার দুটো গ্রহণ করেছে, একটা মাইনাস কেন বসালে? সামনে তো 2 বসানো আছে। ক্লিয়ার আছে? চলো, তাহলে ওভারঅল বিক্রিয়া বা মোট বিক্রিয়াটাকে কিভাবে লেখা যায়? দেখো, এফির জায়গায় এফি বসিয়ে দিলাম, দুটো ইলেকট্রন কেটে গেল। তোমরা কিন্তু এইভাবে বিক্রিয়াগুলো লিখবে। প্লাস কি লিখবো বলো? ½ O2 পড়ে আছে, ½ O2 লিখে দিলাম। প্লাস কি লিখবো বলো? জল পড়ে আছে, জল লিখে দিলাম। সেখান থেকে কি লিখবো বলো? Fe2+ আছে, 2OH মাইনাস আছে, কি উৎপন্ন হবে? FeOH এর হোল টুয়াইস। শিখিয়ে দিলাম তো কিভাবে বিক্রিয়া লিখতে হয়। লোকে এই বিক্রিয়াটাকে ডিরেক্টলি মুখস্থ করে, কোনো দরকার নেই, আমরা এইভাবে লিখবো। ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া সেপারেট লিখে যোগ করে দেবো। ক্লিয়ার আছে? এইবার যে FeOH এর হোল টুয়াইসটা উৎপন্ন হলো, সেইটা কিভাবে রিয়াকশন করে? দেখ, FeOH এর হোল টুয়াইস আবার যুক্ত হয় ½ O2 সঙ্গে। এইবার রিয়াকশন করে কি উৎপন্ন করবে? দেখ, Fe2O3 উৎপন্ন করবে, তার সঙ্গে কি বল? 2H2O উৎপন্ন করবে। দেখ, Fe2 আছে দেখতে পাচ্ছিস, ওই জন্য সামনে একটা 2 বসিয়ে দিলাম। সত্যি কথা বলছি, এবার দেখ হিসাব কর। অক্সিজেন 2 এ 2 4টে, তাহলে অক্সিজেন হয়ে গেল 4টে। এখানটা অক্সিজেন ½ O2 দেওয়া আছে, তার মানে একটা, তার মানে অক্সিজেন টোটাল কটা হয়ে গেল বল? 5টা। খেয়াল করে দেখতো, এখানটায় 3টে আর এখানটায় 2টো, অক্সিজেন 5টা কমপ্লিট। পুরো ব্যালেন্স করা আছে ইকুয়েশন একদম। চলো, এইবার একটুখানি মন দিয়ে শোনো, এই যে Fe2O3 যেটা তৈরি হলো, সেইটা তুমি জানো না কতগুলো অণুর সঙ্গে যুক্ত হয় জলের, সেই জন্য লিখে দেবে XH2O এর সঙ্গে যুক্ত হচ্ছে। নিয়ে দেখো মোর্চে ফাইনালি তৈরি হলো Fe2O3.XH2O। এইটাই হচ্ছে দেখো পিওরলি আসল মোর্চে ধরার সমীকরণ।
কেউ যদি লিখতে বলে এই পুরোটা লিখে দেবে, একদম মুখটা বন্ধ হয়ে যাবে তার। ঠিক আছে, কমপ্লিট। এইবার একটা প্রশ্ন মাধ্যমিকে খুব দেয়, সেটা একটুখানি করে দিই। প্রশ্নটা এরকমের দেয় যে Cl মাইনাস বা SO4 মাইনাস আয়ন যদি জলের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে মরচে পড়ার হারটা বেড়ে যায় কেন? দেখ, আমার কাছে কিন্তু টাইমটা ম্যাটারই করে না, আমি জানি না এখন কত মিনিট হচ্ছে ভিডিওটা, বাট আমার কাছে ম্যাটার এটাই করছে, তোরা এটা মাধ্যমিকের আগে শেষবার পড়ছিস যেন ফাটিয়ে পড়ে নিস। এবার শোন, এই Cl মাইনাস SO4 মাইনাস আয়নের প্রশ্নটা লিখতে হলে তোকে এইটুকু জানতে হবে যে মরচে পড়াটা অ্যাকচুয়ালি একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। এখন এই যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া আছে তার তিনখানা মূল কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য রূপে এই বিক্রিয়াটার মধ্যে কি ইউজ হয়েছিল? তুই বলবি জল বা জলীয় বাষ্প ইউজ হয়েছিল। তোরা প্রত্যেকে জানিস জল বা জলীয় বাষ্প কিন্তু খুব কম পরিমাণে বিয়োজিত হয়। এবার খুব কম পরিমাণে বিয়োজিত হলে তো তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা একদম স্লো হয়ে যাবে, সেটা তো করলে চলবে না। সেই জন্য যদি কখনো তো জলের মধ্যে Cl মাইনাস বা SO4 মাইনাস আয়ন উপস্থিত থাকে, সেইটা জলের বিয়োজনটাকে বাড়িয়ে দেয় এবং জল বেশি বেশি করে বিয়োজিত হয়ে H প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তোরা প্রত্যেকে জানিস তড়িৎ বিশ্লেষ্য যত বিয়োজিত হবে তত তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার হারটা বাড়তে থাকবে, জল যত বিয়োজিত হয় তত মরচে পড়ার হার ওই জন্যই বাড়তে থাকে। আমি আশা করব ক্লিয়ার। এইবার এই পুরোটা তাহলে কমপ্লিট হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে Cl মাইনাস SO4 মাইনাস থেকে একটা প্রশ্ন দিতে পারে যে ধর সমুদ্রগামী জাহাজের তলদেশে তেলবাহী লোহার পাইপে কিংবা মাটির নিচে জল সরবরাহকারী পাইপে দ্রুত মরচে পড়ে কেন? কারণ ওই একটাই, যে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে Cl মাইনাস থাকে, আর্দ্র মাটির মধ্যে যে মাটির ভেতরে থাকে সেখানে প্রচুর পরিমাণে Cl মাইনাস SO4 মাইনাস আয়ন থাকে। এই কারণে কিন্তু দেখ ওখানে স্বাভাবিকভাবে জলের বিয়োজনটা বেশি হয় এবং মরচে পড়ার হারটা বাড়ে। এগুলো আমি আশা করবো তোরা এবার উঠে দিতে পারবি। আর একটা প্রশ্ন দেয় মরচে পড়ার প্রতিরোধের উপায়, এগুলো সব পেরে যাবি তোরা। এইবার তোদের দ্য মোস্ট অ্যাওয়েটেড কোয়েশ্চেন, ক্যাথোডীয় সংরক্ষণ বিষয়টা কি? অনেকে আমাকে বলেছিলি দাদা শুধুমাত্র এটা করি দাও তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। তো একটুখানি বিষয়টাকে বলা যাক, খুব সুন্দর করে বলবো বিষয়টা, আশা করবো তোরা বুঝতে পারবি। দেখ, ক্যাথোডীয় সংরক্ষণ বিষয়টাও দিতে পারে, এমনিও দিতে পারে স্যাক্রিফাইসিয়াল অ্যানোড কি, আবার এমনিও দিতে পারে যে সমুদ্রগামী জাহাজের তলদেশ বা ভূগর্ভস্থ পাইপকে মরচে পড়ার হাত থেকে তুমি কিভাবে রক্ষা করবে। যাই বলুক না কেন একটাই উত্তর হবে, মন দিয়ে একটুখানি শোন। দেখ, তুই বলবি সমুদ্রগামী জাহাজের তলদেশই হোক কিংবা ভূগর্ভস্থ লোহার পাইপই হোক, সেটাকে মরচে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য তার সাথে একটা অন্তরিত পরিবাহী তারের মধ্যে দিয়ে ম্যাগনেসিয়াম ব্লককে যুক্ত করে দেওয়া হয়। এখন হঠাৎ প্রশ্নটা হলো ম্যাগনেসিয়ামই কেন? তার কারণ হচ্ছে তুই যদি একটু ধাতুর সক্রিয়তার শ্রেণীটা দেখিস তাহলে তুই দেখতে পাবি ম্যাগনেসিয়াম আয়রনের থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে। তাহলে তুই জানিস আমরা সক্রিয়তা শ্রেণীতে যত উপরের দিকে যাই তত কিন্তু ধাতুর সক্রিয়তা এবং তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকে। তাহলে বল আয়রন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে বেশি সক্রিয়? তুই বলবি ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়। আয়রন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে বেশি ধনাত্মক? তুই বলবি ম্যাগনেসিয়াম বেশি তড়িৎ ধনাত্মক। তাহলে বল কার পজিটিভ চার্জ রূপে থাকার প্রবণতা বেশি? তুই বলবি ম্যাগনেসিয়ামের বেশি। তাহলে একটা কথা বল, ওই যে আমরা মরচে পড়ার বিক্রিয়া পড়েছিলাম সেখানে আমি বলেছিলাম আয়রনকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়, যে অ্যানোড রূপে ব্যবহার হচ্ছিল সেই তো ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জ রূপে অবস্থান করছিল, কিন্তু এখানে ম্যাগনেসিয়ামের তড়িৎ ধনাত্মকতা বেশি বলে তোকে ম্যাগনেসিয়ামকে অ্যানোড রূপে ইউজ করতে হবে যাতে সে ইলেকট্রন বর্জন করে Mg2+ রূপে থাকতে পারে। তাহলে তুই এখানে কিন্তু আর আয়রনকে অ্যানোড রূপে ইউজ করতে পারবি না। ওই জন্যই বলা হয় যখনই অন্তরিত পরিবাহী তার দিয়ে ম্যাগনেসিয়াম ব্লক কানেক্ট করা হলো সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়ামকে অ্যানোড আয়রনকে বা লোহাকে ক্যাথোড, আর এই যে আর্দ্র মাটি হতে পারে, যদি তুই মাটির তলার কথা বলিস তাহলে আর্দ্র মাটি, আর যদি তুই সমুদ্রের কথা বলিস তাহলে সমুদ্রের জল তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ হয়। এবং যখনই এই কেসটা হলো, আমি আশা করছি এবার প্রত্যেকে বুঝে গেছে, যখনই এটা হলো এইবার যখন তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হবে তখন যে অ্যানোডে থাকবে অর্থাৎ ম্যাগনেসিয়াম সেই ইলেকট্রন বর্জন করবে। তুই জানিস যে ইলেকট্রন বর্জন করে, তোরা লোহার ক্ষয় পড়ে এসছিস, তারই ক্ষয় হয়। তাহলে এখানটায় যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, Mg সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে Mg2+ কনভার্ট হবে। তার মানে এখানটায় ম্যাগনেসিয়াম ক্ষয়প্রাপ্ত হলো। আর ক্যাথোডের রিয়াকশনটা দেখে নে একটুখানি, দেখলে চমকে যাবি। ক্যাথোডে অক্সিজেন বিক্রিয়া করে 4H+, 4টে ইলেকট্রন গ্রহণ করে,
গ্রহণ করে 2 অণু জল তৈরি করে। দিস ইজ দ্য মেকানিজম। এখানে আয়রনের কোনো ইনভলভমেন্টই থাকলো না, তাহলে আয়রনের মতো পড়ে থাকলো, ওতে কিন্তু কোনো জং কিচ্ছু লাগলো না। ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার আছে। আজকে যদি আয়রনটা অ্যানোড রূপে ইউজ হতো, সে আবার ক্ষয়প্রাপ্ত হতো, তার মধ্যে আবার জং লাগতো। তাহলে আয়রন ক্যাথোডকে বাঁচানোর জন্য ম্যাগনেসিয়াম অ্যানোড নিজেকে উৎসর্গিত করে দিল। ওই জন্য কেসটার নাম ক্যাথোডীয় সংরক্ষণ। আর যে ম্যাগনেসিয়ামটা ইউজ হলো তাকে বলা হয় উৎসর্গীকৃত অ্যানোড বা স্যাক্রিফাইশিয়াল অ্যানোড। আমি আশা করব পুরো বিষয়টা বোঝা গেছে, কমপ্লিট আছে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো আর তোমাদের কিছু নেই, আমি একদম রিলিফ, এবার আর কোনো চাপ নেই। এবার আছে ধাতুর ক্ষয়। আমাদেরকে সিম্পল 3খানা ধাতুর ক্ষয় পড়তে হবে। একটা হচ্ছে কপার, একটা হচ্ছে জিঙ্ক, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আর কোনো আমাদের চাপ নেই, আমরা যা শেখা শিখে ফেলেছি। চলো এবার একটুখানি 3টেকে ছোট্ট ছোট্ট করে পড়ে ফেলি। তাহলে প্রথমজন যিনি আছেন তার কাছে আসি। প্রথমেই দেখ কপার আছে। কপারকে তুই দেখতে পাবি দীর্ঘদিন যদি আর্দ্র বায়ুর মধ্যে ফেলে রাখিস, তাহলে কপার বায়ুতে উপস্থিত অক্সিজেন, জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করার ফলে তুই দেখতে পাবি যে কপারের গায়ের ওপর আস্তে আস্তে একটা সবুজ বর্ণের আস্তরণ পড়ে যায়। এই সবুজ বর্ণের আস্তরণটার একটা নাম আছে, নামটা হচ্ছে বেসিক কপার কার্বনেট। সংকেতটা লিখে দিচ্ছি, CuCO3.CuOH এর হোল টুয়াইস। এটার নাম কি তাহলে? বেসিক কপার কার্বনেট। এখন বিষয়টা হচ্ছে যদি তোর বায়ুর মধ্যে সালফার ডাই অক্সাইড প্রেজেন্ট থাকে, তাহলে এই কপারটা সেই সালফার ডাই অক্সাইডের সঙ্গেও বিক্রিয়া করে যায়, এবং তার ফলে তার গায়ের ওপর একটা আস্তরণ পড়ে, সেটাকে বলা হয় বেসিক কপার সালফেট। ওটারও একটা বিক্রিয়া আছে, সেটাও লিখে দিই, CuH2O। সালফার ডাই অক্সাইডের প্রেজেন্সে রিয়াকশন হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, তাহলে কি পড়লো বল? CuSO4। বিক্রিয়াগুলোকে একটু খেয়াল রাখিস, ওই জন্য লিখে দিচ্ছি .CuOH এর হোল টুয়াইস। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেসিক কপার সালফেট। ঠিক আছে, একদম কাজ শেষ। এটার ব্যালেন্সটা একটুখানি কঠিন। ব্যালেন্সটা করার জন্য কি করতে হতো, এখানটায় ধর তোকে একটা 8 দিতে হবে। এখানটায় আমি মনে মনে করে নিচ্ছি, তোরা আমি আশা করবো করতে পারিস ব্যালেন্স। এটা 2 হবে, তাহলে এখানটায় দেখ 5 2-এ এখানটা একটা ওভারঅল 2 বসাতে হবে, তাহলে 2 হলো। তাহলে এখান দিয়ে অক্সিজেন আসছে 10টা, 5 2-এ 10, একদম 10টাই অবশিষ্ট ছিল, 5 2-এ 10 বসে গেল, কমপ্লিট। তাহলে এই দেখ মোটামুটি একটা ব্যালেন্স ছিল। এই ব্যালেন্সটা তোকে জাস্ট একটুখানি মনে রাখতে হবে, তুই তো করতে পারবি না ইনস্ট্যান্ট, তোকে একটু মনে রাখতে হবে। এই দুটো তোকে বলতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু দেখ আমার সব ওয়ান শট বলবো না, 2 মার্কসের ভিডিওর মধ্যে সব আমি করে দিয়েছিলাম। এইবার বলি, তোর যদি জিঙ্ক থাকে, জিঙ্ককে যদি তুই সাধারণ উষ্ণতায় আর্দ্রবায়ুতে দীর্ঘদিন ধরে ফেলে রাখিস, তুই দেখতে পাবি জিঙ্কের ওপরে একটা সাদা বর্ণের আস্তরণ পড়েছে। সেই সাদা বর্ণের আস্তরণটা কার? ক্ষারকীয় জিঙ্ক কার্বনেটের আস্তরণ, ZnCO3.3ZnOH এর হোল টুয়াইস। এই সংকেতগুলোকে মনে রাখাই চাপ। এটার রং কি হয় বল? হোয়াইট হয়। এটা কি হয় বল? গ্রিন হয়। ঠিক আছে, কমপ্লিট আছে। নেক্সট, অ্যালুমিনিয়ামের কেসটা একটুখানি ভালো করে বলতে হবে। অ্যালুমিনিয়ামটাকে যদি তুই আর্দ্র বায়ুর মধ্যে একটুখানি ফেলে রাখিস দীর্ঘদিন ধরে, তুই দেখতে পাবি অ্যালুমিনিয়াম কিন্তু সেই বায়ুর মধ্যে থাকা অক্সিজেনের সঙ্গে বেশ ভালোভাবেই বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করার ফলে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হলে কি তৈরি করতে পারে তুই বল? অ্যালুমিনিয়াম প্লাস O2, সেখান থেকে তৈরি হতে পারে Al2O3, স্বাভাবিক। এবার তুই একটুখানি যদি ব্যালেন্সটা করে দিস, তাহলে তুই দেখতে পাবি এখানটা একটা 2 বসাতে হবে। যখনই 3 আর 2 এর গল্প আসবে, এর সামনে 2, এর সামনে 3 বসিয়ে দিবি, তাহলেই দেখবি হয়ে যাবে। তাহলে এখানটা যখনই 2 2 4 হলো, এর সামনে 4। তাহলে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে আস্তরণটা পড়ে গেল, এটাও কিন্তু একটা সাদা বর্ণের আস্তরণ হয়, কিন্তু একটা ব্যাপার আছে, এই আস্তরণটা জলে অদ্রাব্য হয়। যখনই আস্তরণটা জলে অদ্রাব্য হলো, তাহলে এই আস্তরণটা আর অ্যালুমিনিয়ামের ওপর থেকে উঠবে না। যদি আস্তরণটা অ্যালুমিনিয়ামের ওপর থেকে না ওঠে, তাহলে চিরকালের জন্য অ্যালুমিনিয়ামের ওপরে যদি এটা থেকে যায়, তাহলে অ্যালুমিনিয়ামকে আর ফার্দার এর পরে আর কোনো কি জল বা জলীয় বাষ্প ক্ষতিগ্রস্ত করতে পারে? উত্তর হচ্ছে না। একবারই ক্ষতিগ্রস্ত করবে, যেটা হয়ে গেল সেটা পার্মানেন্ট, সেটাকে আর তোলা যাবে না, তার ফলে সেটাকে আর কেউ এসে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সেই জন্য বলা হয় অ্যালুমিনিয়াম হচ্ছে সেলফ প্রোটেক্টিং মেটাল। এটা নিজেকে এই একবার ক্ষয়প্রাপ্ত করে অন্যবার ক্ষয়প্রাপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করে নেয়। ঠিক আছে, কমপ্লিট, ওকে। এই ছিল দেখ মোটামুটি। আরও কিছু কিছু সাবস্টিকুয়েন্ট এখান থেকে প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়ামের মোড়কে আচার বা চাটনি রাখাটা উচিত নয় কেন? তার কারণ হচ্ছে তার আচার বা চাটনির মধ্যে কিছু কিছু জৈব অ্যাসিড থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, সেগুলো অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে
কিছু লবণ তৈরি করতে পারে, যেমনি ধর এখানে CH3COO তৈরি করে। এই যে লবণগুলো দেখ তৈরি করছে, এই লবণগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়, এবং এই লবণগুলো যদি আমাদের পেটে চলে যায় আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে, পাকস্থলীর সমস্যা হয়ে যেতে পারে, বিষক্রিয়া হয়ে যেতে পারে। সেই কারণে আমি ব্যালেন্সটা করছি না, ব্যালেন্সটা করা যেতে পারে, সময় অনেক লেগে যাবে, থাক ব্যালেন্সটা তোরা করে নিস। তাহলে এই লবণ উপস্থিতি, লবণের উৎপন্ন হওয়ার জন্য কিন্তু ওই চাটনি বা আচারটা খাওয়া উচিত না। আরও একটা জিনিস মাঝে মধ্যে দিতে পারে, যে সোনার গয়নায় অনেক সময় ছোপ ছোপ চাপ পড়তে দেখা যায়। আসলে সোনা জিনিসটা কিন্তু কখনোই গয়না তৈরির সময় পিওরলি দেওয়া হয় না, সোনার মধ্যে খাদ হিসাবে কপার মেশানো হয়, আর এই কপারটাই কিন্তু বায়ুর মধ্যে ওরকম বিক্রিয়া টিক্রিয়া করে একটা সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেটে কনভার্ট হয় বলেই সোনার মধ্যে সবুজ সবুজ ছাপ পড়তে দেখা যায়। যদি ছাপ পড়ে যেখান থেকে বানিয়েছো সেখানে গিয়ে তাকে দেখাও এবং তাকে বলো যে পয়সাটা ফেরত দিন। নেক্সট দেখো, আরেকটা প্রশ্ন এই ধরনের দেয় যে কপার পাত্রের মধ্যে লেগে থাকা দাগ বা কলঙ্ক তুমি কিভাবে পরিষ্কার করবে। সেগুলো পরিষ্কার করার জন্য তোমার হয় লেবু লাগবে, না হলে তেঁতুল লাগবে। কারণটা কি? কারণ হচ্ছে এই লেবু বা তেঁতুলের মধ্যে থাকে কিছু জৈব অ্যাসিড, লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড। এই যে তোর বেসিক কপার কার্বনেটের যে আস্তরণটা পড়লো না, এই যে আস্তরণটা, এর সাথে যদি তুই লেবু বা তেঁতুল মিশিয়ে দিস, তাহলে ওই সমস্ত যে অ্যাসিডগুলো আছে সেগুলো এই বেসিক কপার কার্বনেটের সঙ্গে রিয়াকশন করে এবং সেগুলোকে জলে দ্রাব্য, মনে রাখবি, জলে দ্রাব্য সাইট্রেট বা টার্টারেট লবণ রূপে অপসারিত করে দেয়। এখানে অপসারিত কেন হয়েছিল, মানে হলো না, কারণ এইটা ছিল জলে অদ্রাব্য, আর এই যেগুলো তৈরি হয় সেগুলো সব জলে দ্রাব্য হয়, সেই কারণে সেগুলোকে সহজে জলে ধুয়ে তাড়িয়ে দেওয়া যায়। হয়ে গেল, কমপ্লিট, আর কিচ্ছু নেই, ধাতুবিদ্যা পুরো ডান। আমি আশা করবো প্রচুর নলেজ তোরা পেয়ে গেছিস, পুরো ধাতুবিদ্যা কমপ্লিট হয়ে গেছে, যা যা প্রশ্ন আসতো সব তোদেরকে আমি বলে দিয়েছি, ঠিক আছে। আর আমি আশা করতে পারি এই চ্যাপ্টারটা নিয়ে কোনো সমস্যা হবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাস, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করিস, কিছু নতুন শিখতে পারলে কমেন্টটা করে অবশ্যই জানা। অনেকক্ষণ ধরে বসে আছি ভিডিওটা করার জন্য তোদের জন্য, আমি আশা করবো সফল তোরা এই ভিডিওটা দেখার পরে, আর আমিও সফল এই ভিডিওটা করে, সেটা জানা যাবে তোদের কমেন্টে। অপেক্ষায় থাকবো, প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস, দেখতে থাকিস, আরও অনেক ওয়ান শট আসছে, পর্যায় সারণী প্ল্যান করেছি, চলো তড়িতের এটা রেডি করে নিয়েছি, প্রায় আলোটা রেডি হয়ে গেছে, সব দিয়ে দেবো আস্তে আস্তে। চলো টাটা। আমি জানি না ভিডিওটা কবে পাবলিশ হবে, কিন্তু অনেকদিন আগেই তৈরি করে রাখলাম। টাটা।